ওই কানিতেই বসে আছে, ছোট্ট বাচ্চা, হয়তো 8 মাস বয়স। আমি গিয়ে দেখছি নিচে পড়ে আছে, ভোরবেলা যখন গিয়ে দেখছি চোখটা অদ্ভুত ভাবে রয়েছে, ঠিক আছে, মানে তোমার এই পেটের পোর্শনটায় এত বড় নোখ ভেতর ঢোকিং রাসু, এটা খুব কন্ট্রোভার্সি একটা জিনিস, এখনো লোকের মনে অনেক প্রশ্ন। তো আমি হয়তো সেই সৌভাগ্যবান, আমি তার দেখাও পেয়েছিলাম, কথাও বলতে পেরেছি। বন বেবি চলে যাওয়াটা ওটা মানা যায় না। একটা ওয়াইফ মানে মানে যাকে আমি ভালোবাসতাম, সে যদি চোখের সামনে তিলে তিলে মৃত্যুতে চলে যায়, সেটা কৌশিক নেওয়াটা খুব মানে সেটা অ্যাকচুয়ালি নেওয়াটা খুব কি বলবো, মানে খুব প্রবলেম হয়ে যায়। মানে ইভেন আমার মা যখন ওর মধ্যে আসতো তখন বলেছিল আমি তোর বাচ্চা আর বউকে মেরে দেবো, তুই যাই কর। ইভেন ইভেন আমার বাড়ি যে বিড়ালগুলো আছে, একা করে তারা মারা গেছে। নেগেটিভ পাওয়ার কোনো ভেতরে ঢোকে না, তখন কিন্তু আগে তার সোলটা ভেতরে যেটা হয় ওটাকে বার করার চেষ্টা করে। আবার যারা হয় তারা দুটো জিনিসে খুব ভালো থাকে। এক, তারা তোমার ভেতরে ঢুকে তোমার ব্লাডটাকে খাবে, পুরো নিয়ে নেয়। আর দ্বিতীয়ত হচ্ছে তারা অ্যালকোহলটা প্রচন্ড ভাবে নেয়। আমি এটাও ওর মাধ্যমে জানতে পারি যে ওই বাড়িতে কোনো মহিলা ঢোকা যাবে না। মহিলা ঢুকলে আমি একটা মেসেজ দিতে চাই তোমাদের চ্যানেলের মাধ্যমে, সবকিছু কিন্তু ভগবানের হাতে থাকে না, কিছুটা আমাদেরও হাতে থাকে, কিছু আমাদের দোষ থাকে। আমরা যদি বলি যে আজকের ডেটে ভগবানই সবকিছু করে দেবে, এটা রং। সকালবেলা উঠে দেখলেন আপনার বিড়াল মারা গেছে। শুনে খুবই খারাপ লাগছে। প্রথমেই এরকম মরার কথা কেন বলছি, হ্যাঁ, আজকের পডকাস্টে এরকম কিছু ঘটনা আছে। সকালবেলা উঠেই দেখছেন আপনার বিড়ালটা মারা গেছে এবং সামনে গিয়ে দেখছেন তার পেটটা পুরো ছিঁড়ে দিয়েছে একটা হিংস্র প্রাণী। কিন্তু সেই বাড়িতে কোনো রকম হিংস্র প্রাণী নেই, বা আপনার সেই বাড়িতে হিংস্র প্রাণী নেই যে এই কাজটা করবে। মানুষ তো করবেই না, তাহলে কে করলো? তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্টে আপনার স্বাগত জানাই। আজকের যে পডকাস্টটা হতে চলেছে, হ্যাঁ, ভৌতিক, দেখেই নিয়েছেন অলরেডি, তাই জন্যই তো এসছেন। কিন্তু এই পডকাস্টের মধ্যে এমন কিছু জিনিস জানবো যেটা খুবই অবাস্তব। কেন অবাস্তব একটু বলি আপনাদেরকে। আজকে যে সৌরভদা আছে, সৌরভদা আপনাদেরকে বলবে তার নিজের মা জীবনে চায়নি তার বিয়ে হোক, এবং তার মা গত হয়ে যাওয়ার পর, মানে সৌরভদার মা গত হয়ে যাওয়ার পর তার বউ এবং বাচ্চাকেও মেরেছে নাকি তার মা। এটাই এই পডকাস্টে আছে। একটা মা কি পারে এই জিনিসটা করতে মারা যাওয়ার পরও? তার আত্মা বা তার সোল, যেটাই আপনারা বলে থাকি বা আপনারাও ভেবে থাকেন, সম্ভব কি? তো বেশি দেরি করব না এর মধ্যে, বা এই পডকাস্টে ঢুকবো আমরা। কিন্তু আপনাদের কাছে যদি কোনো ভৌতিক স্টোরিজ থেকে থাকেন, তো এই যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, এই নাম্বারে ফোন করুন বা এসএমএস করুন, গল্প পাঠিয়ে দিন। বা আপনাদের যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, এই যে দাদার যে কথাটা বলছি, দাদাও কিন্তু স্পিরিচুয়াল হেল্পটা যদি সময় মতো নিতেন, আজকে তিনি তার নিজের সন্তানকে এবং বউকে বাঁচিয়ে তুলতে পারতেন। আপনি কিন্তু সেই ভুলটা করবেন না। তো ডাইরেক্ট সৌরভদার কাছে। কেমন আছো দাদা? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? এই চলছে দাদা। আহ, 1 মাস আগে, ঠিক বলছি 1 মাস হবে, একদম। 1-1.5 মাস আগে তোমার সাথে একটা কথা হয়েছিল। হুম। এবং যে বিষয়টার কথা হয়েছিল সেটা আমি তো জানবোই আজকে। অবশ্যই। কিন্তু খুব মর্মান্তিক একটা ঘটনা, যেটা তোমার জীবনের সাথে জড়িত। মানে বেশি আমি এর মধ্যে ঢুকতে আমি নিজে বলবো না। তুমি স্টার্ট করো, তোমার একটু কিছু পরিচয় যদি তুমি দিতে চাও বা তোমার ব্যাপারে কিছু বলতে চাও বলো। আমার নাম সৌরভ ঘোষ, আমি থাকি দেশপ্রিয় পার্ক। তো আমার নিজের ব্যক্তিগত জীবনের কিছু এমন ঘটনা আছে যেটাতে হয়তো অনেকে, আমরা বলি ভগবান আছে বা নেই, এই টপিকে অনেকে ডিবেটে চলে যায়, কিন্তু প্র্যাকটিক্যালি আমি আমার লাইফে আমি তাদেরকে দেখেছি, তাদেরকে ফিল করেছি, এবং এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু কিছু ঘটনা এমন রয়েছে যেগুলো আমার মনে হলো যে আজকের দিনে হয়তো সেই জায়গাটায় চলে এসেছে যেখানে হয়তো ভগবান বলে অনেকে মানবে, অনেকে মানবে না, এই ব্যাপারটা থাকে। কিন্তু
কিছু জায়গায় আছে পিওর সোল আছে, যেমন আমার যে আগের ওয়াইফ ছিল উনি মারা গেছেন, তো উনার মাধ্যমে আমি তাদের দেখা পেয়েছি। আমি নেগেটিভ পাওয়ারও ফেস করেছি, পজিটিভ পাওয়ারও ফেস করেছি। নেগেটিভ পাওয়ার অ্যাট দ্য সেন্স, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমার মার সোল এসছে, আমাকে কিছু কিছু জায়গায় এমন হার্ট করেছে, আমার পিসি এসছে। এবং পজিটিভ যদি আমি ধরি, এটা তো গেল নেগেটিভ, পজিটিভ যদি ধরি, আমার যে ওয়াইফ মারা গেছেন তার যে শাশুড়ি, মানে আমার যে শাশুড়ি মা ছিলেন এবং তার মাই হবে, তার মাও সাথে আমি মিট করতে পেরেছি। এবং আমার ওয়াইফ এতটাই পিওর সোল ছিল, যারা ওকে চেনে জানে তারা খুবই মানে এটা, যে আমি তার মধ্যে দিয়ে আমি স্বয়ং যারা ভগবান আমরা বলি, যেমন শিব, মা পার্বতী, আমি পিতাশ্রী মাতাশ্রী বলি, তাদের আমি দর্শন পেয়েছি, তাদের সান্নিধ্যে থাকতে পেরেছি। অর্থাৎ আজকে জীবনটা ধন্য। কিন্তু কিছু কিছু সিচুয়েশন কেমন হয়েছে আমি তোমাকে বলছি। এটা স্টার্টিং ধরে নাও, আমার বিয়ে হয়েছিল 2018, থার্ড 23 জানুয়ারি। তার ঠিক এক সপ্তাহ আগে আমার ফেসবুক থেকে আলাপ ওর সাথে, ঠিক আছে। তো তাড়াতাড়ি বিয়ে? হ্যাঁ, কেন, 3 ঘন্টায় প্রেম, এক সপ্তাহে বিয়ে, ব্যাপারটা এরম ছিল। হয়ে যায়। এখন ভালোবাসা কে কখন কাকে ভালো লেগে যাবে এটা তো কেউ বলতে পারে না, না। মানে খুব ফাস্ট হয়েছে। ফার্স্ট হয়েছিল। এবং আমি তখন মিডিয়া সেক্টরে চাকরি করতাম, ঠিক আছে। তো 25শে ডিসেম্বর, আমি তোমাকে বলছি এটা 2017, 25শে ডিসেম্বর আমার একটা কভারেজ ছিল। ওই কভারেজে আমি, মানে কভারেজ করতে করতে আমার মোটামুটি ওর সাথে ফোনেও কন্ট্যাক্ট ছিল। তারপরে হঠাৎ ফার্স্ট যেদিন আমার মনে আছে, 8ই জুলাই 2017 আমাদের প্রথম কথাবার্তা শুরু হয়। তো হওয়াতে আমাদের মোটামুটি 3 ঘন্টা কথাবার্তা পুরো চলে। ওখান থেকেই একটা ভালো লাগা, ভালোবাসা পুরোটাই থাকে। এবং থাকার পর হচ্ছে, আমি ওকে পোজ করি, ন্যাচারালি ছেলেরাই পোজ করে, মেয়েরা তো করতে চাইবে না। তো হওয়াতে ওর বাড়ির লোক ঠিক জায়গাটা মেনে নেয়নি। কেন, ব্যাপারটা হচ্ছে যে একটা পালিয়ে বিয়ে, একটা মানে পুরোনো ধরনের সংস্করণ থাকে যে হ্যাঁ, যা কেন এই জিনিসটা এক্সওয়াইজেড অনেক কিছু থাকে। তো ন্যাচারালি আমার ওয়াইফের সাথে আমি, আমার ওয়াইফ এক কাপড়ে আমার বাড়িতে চলে আসে। এইবার ঘটনাটা তোমার শুরু হয় 23শে জানুয়ারি, ঠিক এক সপ্তাহ আগে থেকে, যখন ধরো আমার বাড়িতে আসছে। এবং আমার বাড়িটা না খুব পুরনো বাড়ি, 1933 সালে বাড়ি, মানে প্রচন্ড হন্টেড। এবং আমি আমার ওয়াইফের মাধ্যমে জানতে পারি যে আমি বাদ দিয়ে, তখন আমার বাবা বেঁচে, আমার সাথে আরো 7জন নেগেটিভিটি ওখানে বাস করে তোমার বাড়িতে? বাড়িতে। মানে এখনো তারা প্রেজেন্ট, বাট আমাকে হয়তো প্র্যাকটিক্যালি কিছু ক্ষতি করতে পারেনি, কারণ আমার রাশি স্ট্রং। আর ইভেন আমি এটাও ওর মাধ্যমে জানতে পারি যে ওই বাড়িতে কোনো মহিলা ঢোকা যাবে না, মহিলা ঢুকলে প্রবলেম। এবার আমার ওয়াইফের মৃত্যু কারণ দুটো জিনিসে থাকবে। এক, ওকে দেখতে ভালো ছিল, এটা ওর মৃত্যু কারণ হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে যে মানে যে নেগেটিভ গুলো আমি ফেস করেছি, তার মধ্যে আমার মা একজন ছিলেন, যিনার বক্তব্য ছিল যে আমার থেকে ওখানে দেখতে ভালো। ওর অ্যাকচুয়ালি যদি আমি ধরতে মৃত্যুর কারণটা, সেটা হচ্ছে দেখতে ভালো। আমি তো আই থিঙ্ক ফেসবুকে তোমার দেখাবো, দেখে তুমি নিজেই বুঝতে পারবে। তো এবার আসি, আস্তে আস্তে ঘটনাটা ঢুকছি তোমার। এবার এক সপ্তাহ যখন মানে আমি মোটামুটি কথাবার্তা চলছে, আমি যখন ওকে বাড়ি নিয়ে আসি তখন বাজে 7:30। আর ট্রেন ধরেছি নিউ ব্যারাকপুর থেকে, এসছি ন্যাচারালি, অটো ধরেছি বালিগঞ্জ থেকে এসে, তারপর আমি বাড়িতে ঢুকছি। তো বাড়িতে মেন গেটে ঢোকার সময় ও আমাকে বলছে যে সৌরভ, আমি একজন মহিলাকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। তা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। বলছে উনি কে? আলাম যে মহিলা, এখানে তো আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখো, আমাদের পক্ষে যারা রাশি স্ট্রং হয় তারা কিন্তু ফিল করা সম্ভব না। যাদের রাশি যদি খুব ভারী না হয়, হালকা রাশি হয়, তারা কিন্তু অনেক সময় ফিল করে, যেমন তুলা রাশি, এইগুলো ধরনের। তো আমাকে অনবরতই বলেছে এই ভদ্রমহিলা কে, বাড়ি কোনো না কোনায় দাঁড়িয়ে আছে। আমি অতটা ইগনোর করে বেরিয়ে গেছি।
এবার বিয়ে টিয়ে হলো, হওয়ার পর এবার আস্তে আস্তে আমি দেখছি, ধরো না 23শে জানুয়ারি আমার বিয়ে হলো 2018। এবার আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছি, আমি যখনই ধরো কোথাও কাজে বাইরে যাচ্ছি বা কিছু যাচ্ছি, দেখি ও মাঝে মাঝে ঝিমিয়ে পড়ছে, কিন্তু ড্রাগস ফাস কিন্তু ব্যাপার নেই। এইবার আমি বললাম যে তোমার কি হয়েছে, এত শুয়ে থাকছো কেন? একটা মানুষ মানে যার 32 বছর বয়স, শোয়ার তো কোনো ব্যাপার নেই, অ্যাক্টিভনেস থাকা উচিত। বলছে সৌরভ, আমাকে XYZ কেউ ভেতরে ঢুকে ব্লাড টেনে নিচ্ছে। মানে মানে আমি যেটা দেখেছি, নেগেটিভ যারা নেগেটিভ পাওয়ার যারা হয়, তারা দুটো জিনিসে খুব ভালো থাকে। এক, তারা তোমার ভেতরে ঢুকে তোমার ব্লাডটাকে খাবে, পুরো নিয়ে নেয়। আর দ্বিতীয়ত হচ্ছে তারা অ্যালকোহলটা প্রচন্ড ভাবে নেয়। মানে আমার এরকমও ঘটনা গেছে, ওয়াইফকে বাঁচানোর জন্য আমাকে অ্যালকোহল কিনে তাকে বাঁচিয়ে রাখতে হয়েছে, এরকম একটা পরিস্থিতি গেছে। মানে সেই পাগলের মতন যেখান দিয়ে পাচ্ছি, আমার তো ফিনান্সিয়াল কন্ডিশন প্রবলেম চলছে, যেখান দিয়ে পাচ্ছি যেমন করে পাচ্ছি টাকা জোগাড় করে খালি অ্যালকোহল আনছি। মানে যখন এই ঘটনা, তখন আমি মানে স্বয়ং উপরওয়ালা দর্শন পাচ্ছি, এবং তারাই বলে দিচ্ছে একমাত্র এর ওষুধ হচ্ছে অ্যালকোহল। আমার একজন গুরুজি ছিলেন, উনি তারাপীঠের দীক্ষিত ছিলেন। এই তোমার ডান দিকের এই যে আঙুলটা, এই আঙুলটা উনি দিয়ে গেছিলেন, বর্তমানে উনি মারা গেছেন। তো উনি ওই ঘটনাটা জানতেন। একটা সময় এমন আছে, রাত্রিবেলা উনি ফোন করেছেন, তখন ঘটনা চলছে। ঘটনাটা কিরম চলছে দেখো, প্রথম আমি যখন স্টার্টিং এ দেখি যে নর্মাল শুয়ে আছে, দেয়ালে মাথা ঠুকছে, দেয়ালে মানে XYZ কেউ মাথার চুল ধরে ধরো তোমাকে হিট করে সেরকম, আমি কিন্তু চোখে দেখতে পাচ্ছি। ও বলছে সৌরভ আমাকে বাঁচাও, আমাকে মারছে কেউ, দেয়ালে মাথা ঢুকেই যাচ্ছে ওর। ওটা রাত্রিবেলায় এই পরিস্থিতির মধ্যে আমি গুরুজিকে ফোন করলাম। গুরুজি বলে যে আমি তো বাঁধন করে দিতে পারি, কিন্তু সেটা লং লাস্টিং হবে না। উনি করে দিয়েছিলেন সেই রাত্রিবেলা, উনি পুজোতে বসেছেন এবং উনি বলছেন যে বাড়িতে গঙ্গা জল আছে? বললাম হ্যাঁ। হলুদ আছে? বললো হ্যাঁ। গঙ্গা জলের মধ্যে হলুদ মেশাতে বলে উনি গায়ে ছেটাতে বলছেন। মানে রীতিমতো চিৎকার চলছে তখন, এসি চলে। তখন আমার বাবা বেঁচে। এবার আমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি, কি জানো তো কৌশিক, যখন নেগেটিভ পাওয়ার কোনো ভেতরে ঢোকে না, তখন কিন্তু আগে তার সোলটা ভেতরে যেটা হয় ওটাকে বার করার চেষ্টা করে। মানে তোমার ধরো যে ইয়েটা দেহটা উপরে উঠে যাওয়ার চেষ্টা হয়, এটা আমি নিজে দেখেছি। কিন্তু সিস্টেম হচ্ছে কোনো সময় কিন্তু পা হাত পাটা ধরে রাখতে হয়, যাতে কোনো মতেই ওই সোলটা বাইরে না যেতে পারে। এটা হতে হতে বাবা আমাকে বলছে যে এটা কি হচ্ছে। কেন দেখো, আমরা প্র্যাকটিক্যালি, আমি ছোট থেকে বড় হয়েছি, এগুলো কিন্তু ফেস করিনি। দ্যাট মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আমি এটা ফেস করলাম। একদিকে নেগেটিভ, একদিকে পজিটিভ, মানে এতটাই মানে কি বলে, এতটাই ভয়ানক যে কৌশিক, তোমাকে আমি বলে হয়তো বোঝাতে পারবো না। মানে তুমি কোনোদিনও ভাবোনি যে এটা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হতে পারে? সাইকোলজিক্যাল যদি প্রবলেম হতো, তাহলে তো কোনো না কোনো ডাক্তারের আমার কাছে যাওয়ার ব্যাপার থাকতো, কিন্তু এটা ডাক্তারের কাছে যাওনি? ডাক্তারের কাছে যাওয়ার থেকেও বড় কথা হচ্ছে সাইকোলজিক্যাল এর প্রবলেমে কিছু তো তোমার তো মানে সিমটমস থাকবে, যে পাগলামো করবে, এই করবে, সেই ব্যাপারটা নর্মাল তো। একটা মানুষ নর্মাল, একটা মানুষ নর্মাল, তাকে হঠাৎ করে কেউ যদি আঘাত করে, সে তো চিৎকার করবে। তোমাকে আজকে যদি আমি আঘাত করি, তো তুমি চিৎকার করবে না? আর সে তো, সে আমি মেনে নিলাম সাইকোলজিক্যালি একবার দুবার তিনবার হতে পারে, এগেন অ্যান্ড এগেন, মানে আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। ইভেন আমার বাড়ি যে বিড়ালগুলো আছে, একা করে তারা মারা গেছে, তারা আজকে ডেটে মারা গেছে। আমার এমন হয়েছে, আমি হয়তো কোন জায়গায় কাজে গেছি, এসে আমি শুনতে পাচ্ছি ওর মুখ থেকে যে সৌরভ আমি সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম, কেউ আমায় ফেলে দিয়েছিল। মানে ও উপরওয়ালা আশীর্বাদ ছিল বলে বেঁচে গেছিল, বেঁচে ছিল 2.5 বছর।
ওর সাথে আমার জার্নিটা হয়তো 2.5 বছর ছিল। কিন্তু কৌশিক, যে লেভেলের নেগেটিভ ক্যারেক্টার আমি ফেস করেছি, টু বি অনেস্টলি স্পিকিং, আমার শত্রুরও যেন এরকম মানে কি বলবো, ক্ষতি যেন না হয়। এটা হঠাৎ করে কেন হলো? ওই যে তোমাকে কি বলছি, কি ও দেখতে সুন্দর ছিল। কোনো যখন নেগেটিভ পাওয়াররা না, দেখবে দেখতে ভালো দিয়ে অ্যাট্রাকশন হয়। মানে আমার মা দেখতে খুব একটা ভালো ছিল না, আমার মার কিন্তু চোখটা তো ত্যাড়া ছিল। তো তোমার মায়ের কি কোনোভাবে মারা যাওয়ার পর তার ফিরে আসাটা বলতে চাইছো? হ্যাঁ, ফিরে এসছিল। তো সেটার জন্য পুজো অর্চনা বা এসব সব করা হয়েছিল, ঘরে যজ্ঞ করা হয়েছিল, হুম। ডাকা হয়েছিল। কিন্তু ব্যাপারটা কি, এর মানে কিছু কিছু নেগেটিভ যে পাওয়ার হয়, তারা বাড়ি থেকে যেতে চায় না। তারা স্টিল নাও এখন আমার সাথেই থাকে। তো আমার কোনো হয়তো ক্ষতি করতে পারেনি, বাট আমার সারাউন্ডিংটা ক্ষতি হয়েছে। আমার ধর না 2019 একটা নিউ বর্ন বেবি হলো, হুম। ফার্স্ট বেবি। 3 ডিসেম্বর হলো, 5 ডিসেম্বর মারা গেল। ইভেন আমার মা যখন ওর মধ্যে আসতো, তখন বলেছিল আমি তোর বাচ্চা আর বউকে মেরে দেবো, তুই যাই করে। তা আলটিমেটলি দেখো কৌশিক, তুমি একটা মানুষের সাথে লড়তে পারবে, তুমি যাকে ভিজুয়ালি দেখতে পাচ্ছ, আমার সাথে তুমি হ্যান্ড টু হ্যান্ড ফেস টু ফেস লড়তে পারবে। তুমি যদি ভিজুয়ালি না দেখতে পাও, তার সাথে কতটা লড়ে পারবে আমাকে বোঝাও। আমি তোমাকে গায়ে হাত দিলাম, তুমি আমায় গায়ে হাত দিলে, হুম। হাতাহাতি হলো, কোর্ট কেস চললো, নয় তোমার দোষ হলে জেল হবে, আমার দোষ হলে জেল হবে। কিন্তু তুমি যদি একটা আনওয়ান্টেড, যাকে দেখতেই পাচ্ছ না, তার সাথে তুমি কি করে লড়াই করবে? তার সাথে তো লড়াই করার তো একটা জায়গা চাই। তা সেটা তো আমাদের একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কখনো। যারা তান্ত্রিক হয়, যারা এইগুলো নিয়ে তন্ত্র সাধনা করে, তারা দেখবে এইগুলো নিয়ে লড়াই করতে হবে। কিন্তু এমন এমন নেগেটিভ পাওয়ার এতটাই স্ট্রং হয়ে যায়, তাদের সাথে লড়া কিন্তু খুব একটা সহজ নয়। আমি কিন্তু আজকে ধরো যদি কোনো মানুষ হয়, তাকে মানে ফেস করতে পারতাম, কিন্তু আনওয়ান্টেড জিনিসগুলো আমি কি করে ফেস করব? আনওয়ান্টেড জিনিস কৌশিক কখনো ফেস করা যায় না, নেক্সট টু ইম্পসিবল। তোমার উপরওয়ালাই পারলো না। কিন্তু অনেকে হয়তো এখানে ভাববে যে উপরওয়ালা হয়তো ভগবান নিয়ে নিল। দ্যাট ইজ রং। আমি একটা মেসেজ দিতে চাই তোমাদের চ্যানেলের মাধ্যমে, সবকিছু কিন্তু ভগবানের হাতে থাকে না, কিছুটা আমাদেরও হাতে থাকে, কিছু আমাদের দোষ থাকে। আমরা যদি বলি যে আজকের ডেটে ভগবানই সবকিছু করে দেবে, এটা রং। আজকে তোমার যদি ইচ্ছে না থাকে, তোমার যদি নিজের মন থেকে ইচ্ছে না থাকে, তুমি এই চ্যানেলটা স্টার্ট আপ করতে পারবে না কৌশিক। তোমার মন থেকে ইচ্ছে হতে হবে যে আমি এই চ্যানেলটা আজকে থেকে স্টার্ট আপ করবো, তবেই না একটা চ্যানেল দাঁড়াবে। তার জন্য তোমার কষ্ট করতে হবে। ভগবান তোমাকে বানিয়েছে, তোমায় বুদ্ধি দিয়েছে করে খাওয়ার জন্য। তুমি যদি এখন বসে যাও, তাহলে কিন্তু ভগবান তোমার পাশ ছেড়ে এমনি চলে যাবে। দেখবে যাদের খুব পয়সা থাকে, সব থাকে, তাদের পাশে কিন্তু ভগবান থাকে না। যারা দেখবে অনেস্টি রেখে চলে, তাদের কাছে আজকে কিন্তু ভগবান থাকে, টু ফ্যাক্ট। তাদের ঘরেও কিন্তু আমাদের মতন এত আলো টালো কিছু নেই। তাদের ঘরে প্রদীপই জ্বলে। কৈলাসে স্বয়ং আমাদের পিতাশ্রী মাতাশ্রীর ঘর তো, তাদের ঘরেও কিন্তু না এসি আছে না কিচ্ছু আছে, তা কিন্তু প্রদীপই জ্বলে। অতএব আমাদের আজকের ডেটে দেখো, আমরা এই ছাড়া বাঁচতে পারবো না, ও ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু তারা দেখো, তাদের ক্ষেত্রে আমি যে এক্সপিরিয়েন্স পেয়েছি, তাদের থেকে একটা জিনিসই আমি পেয়ে গেছি। তাদের দর্শন পাওয়ার পর আমি একটা জিনিসই পেয়েছি, যে যার জন্য মানুষ সব জায়গায় দৌড়ায়, যাদেরকে দর্শন পাওয়ার জন্য, তাদের দর্শন যদি তুমি সচক্ষে পেয়ে যাও না, না তোমার মানে টাকা পয়সার প্রতি মোহ থাকবে, না পেছনে কাঁদার প্রতি মোহ থাকবে, কিচ্ছু থাকবে না। তা তুমি তো যা পার পেয়ে গেলে। না, আমার লাইফে আমি যা হারিয়েছি, আমি প্রথম বর্ন বেবি হারিয়েছি, নেক্সট হারিয়েছি আমার বাবাকে 2022-এর 12ই জানুয়ারি, এবং ঠিক তার 7 মাস পরে আমার ওয়াইফকে হারিয়েছি। কি হয়েছিল আগে? ওয়াইফের ব্যাপারটা হচ্ছে যে দিনের পর দিন নেগেটিভ যে পাওয়ারগুলো ওর ভেতরে ঢুকে ঢুকে ওর ব্লাডগুলো পুরো নিয়ে নিয়েছে। মানে বডি তার কিছু বাঁচেনি, বডি পুরো সাদা হয়ে গেছিল। মানে আর কিছু
মানে একটা বার্ড যদি তোমার পুরো শেষ হয়ে যায় তো ওই জায়গাটা তো আর কিছু থাকে না না। তোমরা আগে থেকে বুঝতে পেরেছিলে? আগে থেকে বুঝে দেখো, আমার যে সময় ঘটনা সেই সময় ফিনান্সিয়াল প্রবলেম চলছিল কোভিড এর টাইমে, তখন দিয়ে স্টার্ট আপ হয়েছে এটি, কিন্তু অ্যাকচুয়ালি 2019-এর মাঝখান দিয়ে স্টার্ট আপ। মানে ধরে নাও আমার বিয়ের 6-7 মাস পর থেকেই ঘটনা, তার আগে এতটা ছিল না। কয়েকটা ঘটনা বলো না যেটা তোমাদের বাড়িতে হতো, বা তুমি আমাকে যেটা বলেছিলে। এমন কিছু ঘটনা যেগুলো আমি তোমায় বলছি না। আমি প্রথম যখন ধরে নাও বিয়ের এই 6 মাস কি 7 মাস পর আমি একদিন হঠাৎ রাত্রিবেলায় কোনো একটা কাজে বেরিয়েছি, বাড়িতে ঢুকছি, ঢুকে দেখতে পাচ্ছি যে তোমার দেয়ালের মধ্যে মাথা ঠুকছে নিজে দিয়ে, মানে হাত কিন্তু বাঁধা, দেয়ালে মাথা ঠুকছে। আমি দেখে প্রথমটা একটু ভয় পেয়ে গেছি, বাবাও ছিল না। তা আমি ওকে জিজ্ঞেস করলাম এটা হচ্ছেটাকে, আমার তো এক্সপিরিয়েন্স নেই, এগুলো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। আমি বললাম এগুলো হচ্ছেটা কি? বলছে সৌরভ আমাকে বাঁচাও, আমাকে এরা মেরে ফেলছে। বললাম যে কারা মেরে ফেলছে? তখন ও বলছে আছে যে তোমার মা এসছে। এবং কৌশিক, আমি ওর মুখ থেকে যত শুনেছি, আমার মা মানে আমি মানে পেতনি বলতে পারি কি ডাইনি হোয়াট এভার, কম্বাইন্ডে, মানে চোখগুলো লাল, পাটা পুরো উল্টো, নখগুলো আমার এখনো তোমার কিছু কিছু দাগ আছে যেগুলো মিটেছে, আছে প্রচুর দাগ ছিল, মানে বাঁচাতে গিয়ে, মানে ওগুলো একটা নর্মাল মানুষের হাতের দাগ নয়, মানে নখগুলো এতটা বড়, প্রচুর মানে আঘাত খেয়েছি প্রচুর। এ একটা প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে ও ও রান্না করছে, গ্যাস জ্বলছে, রান্না করছে, রান্না করতে করতে আচমকা মানে এক হাতে সাঁড়াশি ধরে আছে, এক হাতে খুন্তি দিয়ে রান্না করছে, হঠাৎই কড়াইটা ধারাম করে পাশে উল্টে পড়ে গেল। ও কিন্তু ফেললো না, আমার চোখের সামনে দেখা, পুরো রান্নাটাই, মাংস হচ্ছে, মাংসটা পুরো পড়ে গেল, মাছ হচ্ছে, মাছটা পড়ে গেল। মানে ধরো আমরা মাছ খেতে যাচ্ছি, দেখছি মাটিতে ছড়িয়ে পড়ে আছে। বিড়াল কিন্তু মুখ দেয়নি, কেন ঘরে দরজা বন্ধ, জানলা বন্ধ, বিড়াল ঢোকার কোনো ব্যাপার নেই। আর আমরা বিড়ালকে খেতে দিই আলাদা ঘর, আমাদের তিনটে ঘর, তো বিড়াল সবসময় আলাদা ঘরে খায়, ওই ঢোকার কোনো ব্যাপার নেই, কেন জানলার দরজা পুরোটাই বন্ধ। বন্ধ জানলা দরজার মধ্যে না বিড়াল ঢোকার কোনো ব্যাপার আছে, না কোনো মানুষ ঢুকেছে। নিশ্চয়ই আমি আর বাবা আর বউ নিশ্চয়ই সে গিয়ে তার রান্নাটা ফেলছে না, নর্মাল মানুষ। আমি দেখলাম অটোমেটিক ধারাম করে পড়ে গেল। যে ধর না একটা বড় মাছ আনা হয়েছে, রুই মাছ, দেখছি রুই মাছটা অর্ধেক খাওয়া, কাঁচা মাছ, অর্ধেক খাওয়া, ফ্রিজে রাখা, অর্ধেক খাওয়া, মাছটা বার করছি, মানে কিরম মানে এটা একটা মানুষের মধ্যে খাওয়া নয়, একটা মানুষ কোনো কাঁচা মাছ খাবে না। বা বিড়াল তোমার ফ্রিজের দরজা খুলে সে মাছ খেতে পারবে না, যতক্ষণ না আমি দরজাটা না খুলে রাখবো সে না ঢুকবে। মাংস দেখি অটোমেটিক্যালি তোমার গায়েব হয়ে যায়, মানে ধরে নাও হয়তো পিস আছে 13টা, হয়ে গেল 10টা, 3টে গায়েব, বিড়াল নাইনি। আমি প্রথম প্রথম মাধ্যম মধ্যে বিড়ালই করছে, কিন্তু তারপরে একদিন আমি লক্ষ্য রাখি যে কি হয়। আমি কাঁচা মাংস ফ্রিজে রেখেছি, দরজা বন্ধ করে রেখেছি, এবং আমি চুপচাপ বসে আছি কি হয়, অন্য ঘরে চলে আসি, বিড়ালগুলোকে বাইরে বের করে দিয়ে আমি দরজা বন্ধ করে যাতে ঢুকতে না পারে। আমি দেখলাম একটা ধারাম করে শব্দ হলো ফ্রিজ খোলার। আমার ওয়াইফ কিন্তু সেই সময় ঘুমাচ্ছে, ও তো আর রান্না ফেলবে না, কারণ ওই রান্না করবে, তো ও রান্না ফেলবে না, কারণ ও পাগল ছিল না। আমি দেখলাম ফ্রিজে একটা ধারাম করে আওয়াজ হলো, দেখি বালতিটা মানে বাটিটা শুদ্ধ উল্টে পড়ে আছে। আর ফ্র্যাকশন অফ সেকেন্ডে মাংসগুলো এমনভাবে খেয়ে চলে গেছে, যেটা মানে মানে একটা মানুষের পক্ষে ওই দাঁত, মানে দাঁতটা খুবই বড়, বিশেষ করে কাঁচা জিনিসের, মানে মাছ, ডিমে অত এফেক্ট হতো না, মাছ মাংসতে এফেক্ট হতো। কত জিনিস নষ্ট হয়ে গেছে। আমি আমার ওয়াইফের জন্য রাবড়ি এনেছি, ওয়াইফকে খাওয়াতে যাচ্ছি, ধারাম করে হাত থেকে
পড়ে গেছে। ওয়াইফ ফেলেনি, না আমি ফেলেছি, আচমকায়। মানে আমি জাস্ট টার্ন করেছি, এটা তো আমার তারপর সামনে হতো। এই যে এগুলো হওয়ার ফলে তোমার যে পুজো করা উচিত ছিল বা আমি একটা পুজো করেছিলাম আলটিমেটলি, যে মানে তোমার গুরুজিকে দিয়ে পুজো করানো হয়েছিল, সে আলটিমেটলি মারাই গেল। মানে এতটাই পাওয়ার যে সে মারা গেল। মানে ঘটনাগুলো এমন ভাবে হয়েছে না। এবং আমার বাবার ক্ষেত্রে বলি, বাবা হঠাৎই লকডাউনের মধ্যে তার শরীরটা ভাঙতে শুরু করলো। শরীর একদম পরিষ্কার ছিল, হঠাৎ ভেঙে গেল। একটা সময় দেখা যাচ্ছে বাবাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিল, এরকম ঘটনা। আচ্ছা, আমি আর ভাই পুজোর সময় বেরিয়েছি, এ তোমাকে আমি 2021-এ বলছি, যখন লকডাউন চলছে, সেই সময় কিন্তু প্যান্ডেলে কিন্তু অ্যালাউ ছিল না। প্যান্ডেল দূরে, কেউ ভেতরে। আমার বাড়ি থেকে একটু এগিয়ে ম্যাডার স্কোয়ার পার্ক, ওখানটা একটা গলি মতন আছে। ও গলিতে আমি যাচ্ছি, ও আইসক্রিম খেতে চাই, আইসক্রিম কিনে দিয়েছি। আইসক্রিমটা অটোমেটিক্যালি পড়ে গেল, আর ও মুখ থুবড়ে পড়লো। না রাস্তায় কোনো গর্ত, না রাস্তায় কোনো ইট বা হড়কে, মানে ও বললো যে সৌরা আমাকে পেছন দিয়ে লাথি মারলো না ধাক্কা মারলো, আমি পড়ে গেছি। এবং প্রেগনেন্সির অবস্থায় যখন শুয়ে আছে, আমি ধরো পটি করতে গেছি, এসে দেখছি যে পেটে হাত দিয়ে বসে আছে। হ্যাঁ, বাচ্চার একটা যন্ত্রণা আলাদা হয়, কিন্তু পেটে কেউ লাথি মেরেছে, XYZ। যার জন্য আমার আজকে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। ইভেন তোমাকে আমি আর একটা ঘটনা জানি। আমার বাবা যখন 12ই জানুয়ারি মারা গেল, এবং তার 13 দিনের মাথায় যখন আমি কাজ করে আসলাম বাবুঘাটে, এসে আমি যখন এসি, সাদা ধুতি কাছা সব পরে বসে আছি। আবার যে বাবা চলে গেল, কি করব। তো আমি চাকরির মধ্যে রয়েছি। আমার ওয়াইফ বলছে যে তোমার বাবা তোমায় কিছু বলতে চায়। আমি আমার বাবাকে দেখতে পেয়েছিলাম ওয়াইফের মধ্যে দিয়ে। এই ঘটনাগুলো কিন্তু সবই ওয়াইফের মধ্যে দিয়ে আমার দেখা। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমি তাকে তোমাদের মধ্যে আনতে পারলাম না, কারণ সে এই পৃথিবীতেই নেই। একটা মানুষকে কৌশিক তুমি তখন হয়তো তুমি হয়তো রাগ করতে পারো যে বেঁচে আছে, তোমার সাথে রিলেশনশিপে নেই। কিন্তু একটা মানুষ যদি পৃথিবী থেকেই ছেড়ে চলে যায় না, তাহলে জানো তো, মানে তুমি লড়াইটা কার সাথে করবে, বা তাকে গালাগালিটা কাকে দেবে। তুমি যদি কাউকে ভালোবাসো, তার সাথে বিচ্ছেদ হলো, সম্পর্ক নষ্ট হলো, তুমি জানো সে XYZ জায়গায় আছে, তাকে তুমি গালাগালি দিতে পারো। কিন্তু সেই মানুষটাই যদি আজ পৃথিবী থেকেই চলে যায়, তো তুমি কি করবে আমাকে বল। এবার আমি যখন এখন ঢুকছি ঘটনা তোমার, অবশ্যই যেটা হচ্ছে তোমার এখন কেমন পরিস্থিতি এবং তোমার এখন যে আক্ষেপগুলো রয়েছে, মানে আক্ষেপ কি বলতো কৌশিক, দেখো বাবার বয়স হয়েছে, বাবা চলে যাওয়াটা স্বাভাবিক। একটা বর্ন বেবি চলে যাওয়াটা ওটা মানা যায় না। একটা ওয়াইফ মানে, মানে যাকে আমি ভালোবাসতাম, সে যদি চোখের সামনে তিলে তিলে মৃত্যুতে চলে যায়, সেটা কৌশিক নেওয়াটা খুব, মানে সেটা অ্যাকচুয়ালি নেওয়াটা খুব, কি বলবো, মানে খুব প্রবলেম হয়ে যায়। মানে আমি ভাবিনি যে তাকে এইভাবে আমাকে হারাতে হবে, শুধু নেগেটিভ পাওয়ারের জন্য, শুধু নেগেটিভ। আর বিশ্বাস করো, আমি পজিটিভ পাওয়ারও ফেস করেছি, তো তারা যথেষ্ট আমাকে হেল্প করেছে। আজকে আমি যেটুকুনি করে খাচ্ছি, যা করে খাচ্ছি, আমি হয়তো উপরওয়ালার আশীর্বাদের জন্য করে খাচ্ছি। আজকে আমি একটা জিনিস বুঝেছি, তার মানুষ পৃথিবীতে দেখো, ভালো একটা কথা আছে, ভালো মানুষ তাতেই চলে যায়। এর কারণটা কি জানো, তাদেরকে পৃথিবীতে পাঠানো হয় পার্টিকুলার একটা কাজের জন্য। যেই তাদের কাজটা শেষ হয়ে যায়, উপরওয়ালা নিয়ে নেয়। আমি কিন্তু এটাই মেনে নিয়েছি, আমি কিন্তু তাদেরকে দোষ দেব না। তার কারণ হচ্ছে আমি নিজে সামনে দাঁড়িয়ে দেখেছি তো, মৃত্যুটা খুব কাছের। একটা জলজান্ত বাচ্চা, মানে ইনবর্ন বেবি 3rd ডিসেম্বর জন্মালো। এর মধ্যে একটা কথা জানি না, 3rd ডিসেম্বর আমার একটা ছেলে হয়েছিল, আবার 3rd ডিসেম্বর আমার মার মৃত্যুদিন ছিল। আমার নিজের বার্থডে হচ্ছে 7 ডিসেম্বর। মানে আমি এমনই অবস্থা হলো, আমি যতবারই ধরেন আমার 7 ডিসেম্বর জন্মদিনটা আসবে, তার আগে আমার ছেলেটাকে মনে থাকবে যে আমার অ্যাকচুয়ালি নিউবর্ন বেবি হলো। দিয়ে 5th ডিসেম্বর তাকে যদি কবর দিতে হয়, এটা তো মানে
মানে তুমি একটা ভাবো কেমন সিচুয়েশন কৌশিক। 3 ডিসেম্বর একটা বাচ্চা জন্মালো, ফুটফুটে বাচ্চা, আমাকে বললো হসপিটাল থেকে বললো যে ব্লাড টেস্ট করানোর জন্য দিতে বললো। আমি দাঁড়িয়েছি নার্সিং ডিপার্টমেন্টে, দিয়ে আহ, আহ, ভোর 5:30টার দিকে যদি তোমার কাছে কল আসে যে তোমার বাচ্চা মারা গেছে, তা কয়েক ঘন্টা পর আমার ওয়াইফকে বলেছি, ওয়াইফও চুপ হয়েছিল, আমার বাবাও চুপ হয়েছিল। ইভেন তোমার এই হিন্দু কবরস্থান যেটা আমাদের আছে পার্ক সার্কাসের দিকে, ওখানে গেছিলাম। দিয়ে মানে এটা কখনোই ভাবিনি যে এই জিনিসগুলো আমায় ফেস করতে হবে কৌশিক আজকের ডেটে। আজকের ডেটে কিন্তু আমার ফ্যামিলি বলতে কেউ নেই আর। মানে না আমার বাবা আছে, না মা আছে। মা তো 2015-তে মারা গেছিল, মার তোমার সুগারে মারা গেছিল। কিন্তু একটা মানুষ যে এইভাবে মানে মৃত্যু হবে তোমার চোখের সামনে, মৃত্যুটা কিন্তু ফ্যাক্ট, জন্মটা কিন্তু ফ্যাক্ট নয়। কিন্তু মানে কি বলবো, এবার সেই সময় আমি মিডিয়া সেক্টরেও কাজ করে, মানে অনেক মিডিয়া বন্ধু আমারও হেল্প করেছিল। আম, কিন্তু ব্যাপারটা কি, যখন আমার মানে যে আমার যে ছেলে মারা গেল, তো কবর দেওয়ার আমি তোমাকে মাসখানেক পরে ঘটনা বলছি। আমি বাসে করে ব্যাক করছি সল্টলেক থেকে কাজের জায়গা দিয়ে। আমি বাসে যাব হচ্ছে তোমার হচ্ছে পার্ক সার্কাস নামবো, নেমে ওখান দিয়ে বাড়ি যাব। হঠাৎ না কি মনে হলো ওই কবরস্থানের ওপর দিয়ে আমি না নেমে গেলাম, নেমে লিটারালি ব্যাক সাইডে হাত হেঁটে কবরস্থানের মধ্যে চলে গেলাম। কিন্তু কবরস্থানের মধ্যে যেতে যেতে, আর সেই সময় বর্ষাকাল পেরিয়েছে তো প্রচুর বড় বড় গাছ উঠে গেছে, বড়। আমি কিন্তু খুঁজে পেলাম না কোথায় আমি কবর দিয়েছি, আমার কিন্তু রাস্তাটাই গুলিয়ে গেল। তারপর আমি যখন বাড়িতে আসছি, আমার হঠাৎ করে না শরীরটা ভারী হয়ে গেছে। আমি তখন ওয়াইফ বেঁচে, এটা আমি তোমাকে বলছি। আমার বাচ্চা মারা গেছে 2019-এ, আমি 2020 ঘটনা বলছি। দুজন আনওয়ান্টেড XYZ কেউ চলে এসছে আমার বাড়িতে। তা আমার ওয়াইফ বললে একটা কাজ করো, বাড়ির জানলা দরজার যে সামনের পোর্শন গুলোতে কালো জিরে ছড়াও, ঠিক আছে, আর হনুমান চল্লিশা চালাও। তারপর থেকে আমি সত্যি কৌশিক বুঝলাম যে হনুমান চল্লিশার মাহাত্ম্যটা কোথায়। আমি যতবারই নেগেটিভ ফেস করেছি, আমি হনুমান চল্লিশা চালিয়েছি, শিব তাণ্ডব চালিয়েছি, আমি কিন্তু উপকার পেয়েছি। তারা যথেষ্ট আমাকে সাহায্য করেছে। আমি কিন্তু কাউকে দোষ দেব না। ও ভগবান সত্যি কিন্তু তোমার পাশে থাকে, সবার পাশে থাকে। ওনারা পরীক্ষা নেয়, আমি হয়তো পরীক্ষা দিয়েছি, না আমার ওনাদের কাছে কোনো অভিযোগ নেই, কারণ এটা আমার কপালে আছে। আমার বাবাকেও মেরে ফেলা হলো, বউকে তো গেল, এবং সব থেকে আমার কষ্টটা বউয়ের কষ্ট, তো ওটা কোনোদিন ভুলতে হবে না। কিন্তু একটা নিউবর্ন বেবি যে মা হলো, মা হতে হতে যে হতে পারলো না, সেই কষ্টটাও সে নিতে পারেনি। এক তো ওই নেগেটিভের অত্যাচার, দ্বিতীয়ত বাচ্চা হারানো একটা মনে ব্যথা, আরো ভেঙে পড়লো আমার বাবাকে হারিয়ে, কারণ ওর নিজের বাবা ছিল না। আর ওর মা মারা গেছে 2018-তে ক্যান্সার হয়ে। ওর ফ্যামিলি বলতে কেউ ছিল না বাড়িতে, ফ্যামিলি বলতে আমি ছিলাম। মানে আমি অভিভাবক, আমি ফ্যামিলি, আমি সবকিছু, একদম মন প্রাণ দিয়ে বলে। ওর বাড়ির তে পুজো হতো, সব হতো, কিন্তু বাড়ির লোক কখনো ব্যাপারটা মেনে নেয়। কিন্তু আমি ওকে একটাই কারণে ভাল লেগেছিল। আমি যত আস্তে আস্তে ওকে বুঝতে পারলাম যে ও না মানুষটা পিওর সোল, এত পিওর সোল কৌশিক, আমি আজ পর্যন্ত আমার লাইফে আমি কোনো মানুষকে পাইনি। এক কথায় বলতে গেলে ও আমার কাছে ভগবান, কারণ ওর মাধ্যমে আমি সমস্ত দেব দেবতার আমি দর্শন পেয়েছি। এই আমি জানি না। দর্শনের ব্যাপারে হ্যাঁ, এটা আমরা জানবো, কারণ এর একটা প্রমাণ আছে হ্যাঁ, তোমার কাছে। এই জিনিসটা যাওয়ার আগে যেটা খুব ভাইটাল একটা আমার প্রশ্ন মনে হয়েছে, হুম। তোমার মা মারা যাওয়ার পরই কি এটা শুরু হয়?
না তার আগেও তো তোমাদের ফ্যামিলিতে অনেক সচ্ছল অবস্থা ছিল। দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমি যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, নেগেটিভ যে পাওয়ার গুলো হয়, ডিএনএ যারা থাকে, ডিএনএ সেম রক্তে, তাদের কিন্তু ক্ষতি করে না। বাইরের যদি কোনো রিলেশনের লোক থাকে, তা তোমার বউ, তোমার বাচ্চা। না আমার প্রশ্নটার উত্তরটা তুমি বুঝতে পারলে কিনা, তোমার কিছুটা জায়গায় মায়ের একটা দোষের তুমি দিচ্ছ। হ্যাঁ অবশ্যই। তোমার মা কি গত হয়ে যাওয়ার পরই কি এটা স্টার্ট হয়? না 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 না, তার আগে থেকে ছিল? আগে থেকে এই ব্যাপারগুলোই ছিল না। স্টার্টটা হলো কবে থেকে? স্টার্টটা হলো তোমার 2019 সাল থেকে। যখন মা মারা 2019 যান? যখন মা মারা গেছে 2015, আমার ওয়াইফকে বিয়ে করে নিয়ে আসলাম 2018, হুম। বউ যখন প্রেগনেন্ট, ঠিক আছে, এটা শুরু হলো জুলাই মাস থেকে। কেন, আমার বাচ্চা প্রি ম্যাচিওর হয়েছিল 7.5 মাসের। হুম। এটা তখন দিয়ে কিন্তু স্টার্ট, মানে স্টার্ট আপটা শুরু হয় তোমার জানুয়ারি মাস। হুম। মানে তখন কিন্তু এতটা এফেক্ট ছিল না। আস্তে 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 করে ওর বডিতে যখন ঢুকতে শুরু করলো, নর্মাল কিন্তু, আমি যত দেখতে পাচ্ছি মাসের পর মাস ও রোগা হয়ে যাচ্ছে। মানে এক তো ফর্সা ছিল, তেমনটা না, ফ্যাকাসে ফর্সা একটা হয়ে যাচ্ছে। আমি এটা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন যে একটা মানুষ এত ফর্সা কি করে হয়ে যাচ্ছে। কারণ ও খুব চাপা মনের ছিল। আর উনি মারা গেছেন কি 2020-তে? আমার ওয়াইফ হুম। 2022-এ মারা গেছে। 2022-এ 2022-এ 26শে ডিসেম্বর, 26শে সেপ্টেম্বর, সরি। যেদিন পুজো, তার 28 থেকে পুজো ছিল। মানে আমি পুরো পুজোটায় হয়তো সাদা কাপড় পরে কাটিয়েছি, এরকম ঘটনা। না, আমার বাড়িতে একটা কুকুর ছিল সেই সময়, স্ট্রিট ডগ রেখেছিলাম। আলটিমেটলি দেখলাম তারও শরীর খারাপ হচ্ছে, তাকে দিয়ে দিলাম। দেখো, একটা প্রাণীকে মেরে ফেলার মতন পাপ নিতে পারবো না। না, এমনিতেই প্রচুর পাপ করে ফেলেছি। তা আমার খালি মনে হতো যে আমার ওয়াইফের জন্য আমি হয়তো দায়ী। কিন্তু যখন আমি কারোর মাধ্যমে ওকে ফের শুনতে পেয়েছি, কোনো একজন XYZ পার্সন, তার নাম নিতে পারবো না, কিছু প্রবলেম আছে, যখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা তোমার কি মনে হয় আমি তোমাকে মেরেছি বা এরম কিছু, তুমি তো এখন এই ওয়ার্ল্ডে না অন্য ওয়ার্ল্ডে, বললো না না, তোমার কিন্তু ফল্ট নয়। আজকে দেখো কৌশিক, যদি আজকে আমার সত্যি বলছি ফল্ট হতো, যে সময় ও মারা গেল, পিজি হসপিটালে আমি নিয়ে গেলাম ওকে, ও পোস্টমর্টম হতো, আমি যদি সত্যি আজকে দোষ করতাম, আজকে কিন্তু আমি জেল কাস্টডিতে থাকতাম। আমি যদি পোস্টমর্টমে ভুলভাল কিছু বেরোতো, পুলিশ তো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতো আমাকে। কিন্তু ওর বাড়ির লোক কিন্তু রাজি ছিল না যে কোনো মানে ওর বাড়ির লোক রাজি ছিল না যে আমি কোনো বডি ওরা ক্লেম করবে না। আমি কিন্তু থানা দিয়ে প্রেসার দিয়ে ওদেরকে আনিয়েছি। আমি বললাম দেখুন, আমি যখন হাজবেন্ড হয়ে আমার যদি পোস্টমর্টম করতে না প্রবলেম থাকে, কারণ আমি তো অনেস্ট, আমি তো এখনো মারিনি, না। আমি তো জানি, তা আমার তো ভয় নেই, সরি, আমার তো ভয় নেই। তাহলে তোমাদের আসতে প্রবলেমটা কোথায়? আসতে থানা দিয়ে চাপ দিয়ে আমি আনিয়েছি, পিজিতে হসপিটালে মর্গে। আর একটা অদ্ভুত ঘটনা কৌশিক, মর্গে গেলে তো টাকা দিতে হয়, হ্যাঁ। দুজন ব্যক্তি ছিলেন যারা ড্রিঙ্ক করেছিলেন, অবৈ আসলে ওখানে ড্রিঙ্ক হয়। আমার কাছে খুব টাকা কম পায়, কেন একটা মরাতেও খরচা থাকে। হুম। সেই ব্যক্তিরা আমাকে দেখে বলেছে যে দাদা তুমি 500 টাকা রাখো, আমরা কাউকে টাকা দিই না, তোমাকে দিলাম, তোমাকে দেখে মনে হলো তুমি মানুষটা ঠিকঠাক। এখন না কৌশিক, আমি যদি সত্যি কোনো পাপ করতাম, তাহলে আজকে আমি তোমার সামনে বসে ইন্টারভিউ দিতে পারতাম না, আজকে আমি জেলে থাকতাম। দাদা আমরা অফ দ্য ক্যামেরা কিছু বিষয়ে কথা বলছিলাম যে হুম। তুমি কিছু কিছু মানুষের দেখা পেয়েছো অবশ্যই। তোমার বইয়ের দ্বারা। অবশ্যই। প্রসেসটা জানবো কিভাবে হয়েছিল কি না হয়েছিল। একদম একদম। আগে জানবো কে কে তুমি বা কাদের কাদের দেখা পেয়েছিলে, এবং তারা নাকি ভগবান বা ভগবান তুল্য মানুষ, কিন্তু অবশ্যই অবশ্যই ঠিক বলছি তো আমি? অবশ্যই। একটু বলো। প্রসেসে বলতে গেলে কিছু জিনিস আমি তোমায় দেখাবো যেটা আমি নিয়ে এসেছি। হুম। আমার একটা খাতা আছে, তার মধ্যে অনেক কিছু রয়েছে, যেটা হয়তো তুমি স্বচক্ষে দেখলে হয়তো তুমি মানবে কি মানবে না জানি না, অনেকে নাও মানতে পারে, হয়তো ভাবতে পারে যে আমি নিজে লিখে দিয়েছি, বাট ফ্যাক্ট কি বলতো, কিছু কিছু মানে আমি হয়তো সবার তো দেখাতে পারবো না, কিছু যারা ব্যক্তি স্ব ইচ্ছায়, পিওর সোল, যারা নিজে চাইতে লিখছে আমার ওয়াইফের মাধ্যমে, আমি তাদের কিছু কিছু জিনিস সই দেখাতে পারি, যেটা হয়তো আছে আমার কাছে। তো সই দেখার আগে বা এই বিষয়টা দেখার আগে কে কে এসেছিল জানতে পারবো?
হ্যাঁ, অবশ্যই। তাদের নামগুলো বলো তো একটা একটা করে। আর সুনামধন্য সত্যজিৎ রয়, মারাধোনা, মাইকেল জ্যাকসন, সুশান্ত সিং রাজপুতের সাথে আমার কথা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, ইনফ্যাক্ট ওনার সাইনও আছে নিজের হাতে, গোপাল ভাঁড়, তারপরে হচ্ছে তোমার চার্লি চ্যাপলিন, তারপরে কিশোর কুমার, রফি সাহেব। সব থেকে বেশি আমার যার সাথে খুব ইন্টারাপ্টটা বেশি হয়েছে সেটা হচ্ছে মাইকেল জ্যাকসন। আহ, উনি দুটো গান খুব পছন্দ করেন এখনো? এখনো, স্টিল নাও। মানে উনাদের দর্শন পেয়েছি, মানে আমি সত্যি খুব, মানে উনাদের কাছে কৃতজ্ঞ উপরওয়ালার কাছে যে আমি উনাদের দর্শন পেয়েছি। দ্য আর্থ, দ্য হিল, এই দুটো গান উনি খুব পছন্দ করেন। আচ্ছা, দ্বিতীয়ত আসি হচ্ছে সুশান্ত সিং রাজপুত। এটা খুব কন্ট্রোভার্সি একটা জিনিস, এখনো লোকের মনে অনেক প্রশ্ন করে। তো আমি হয়তো সেই সৌভাগ্যবান, আমি তার দেখাও পেয়েছিলাম, কথাও বলতে পেরেছিলাম। তো উনি যখন আসেন, তার আগে একটা ইন্টারাপ্ট করছি। আমি ইনাদের যে দেখা পেয়েছি তার নেপথ্যে আমাদের সব থেকে যার প্রথম পুজো হয়, মানে আমাদের গণপতিজি, ওনার যে ছোট রূপ আছে গনু, আমি ওরই মাধ্যমে কিন্তু টোটাল পেয়েছি। আর ও কিন্তু এতটাই দুষ্টু, এতটাই বদমাইশ, ক্ষমা করে দিতে বললাম। গণপতিজির যে ছোট রূপ আছে গনু, ও কিন্তু চাহিদা খুব বেশি নয়। মানে আমাকে বাবা বলেই ডাকতো, আমার ওয়াইফকে মা বলেই ডাকতো। এবং গণপতিজি সব থেকে বড় কথা হচ্ছে গনু, যাকে আমরা গনু বলি, তার সই আছে, তার যা দেখা পেয়েছিলাম আমি। তিনি তো অবশ্যই আমাদের পিতাশ্রী মাতাশ্রীর পুত্র। তো কিছু ঘটনা তোমাকে আমি কৌশিক শেয়ার করছি, প্রসেসে তো অবশ্যই আসবো, তার আগে আমার মনে হয় এটা শেয়ার করা উচিত। আহ, যখন আমি পিতাশ্রী মাতাশ্রী, মানে আমাদের শিব এবং পার্বতী মা, শিব বাবা পার্বতী মা দর্শন পেয়েছিলাম, তার আগে আমি প্রথম দর্শন পাই হচ্ছে বজরংবলীজির। যে সময় আমার ওয়াইফ এই মৃত্যুর সাথে লড়ছে, এবং আমার একটি ভাই কাম বন্ধু সুমিত, ও থাকে বেহালায়। ও আমাকে বলল যে সৌরভদা দেখো, কিছু জিনিস না আমাদের হাতের ব্যথা থাকা তো এক, মানে আমাদের সর্বপ্রথম আমরা যখনই বিপদে পড়ি বজরংবলীজিকেই কিন্তু ডাকি। আমরা কিন্তু জয় শ্রীরাম করব, আমি কিন্তু অবশ্যই এটা কোনো কন্ট্রোভার্সি যাচ্ছি না, জয় শ্রীরাম ব্যাপারটা আমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। আমি ঠাকুরের হিসেবেই বললাম জয় শ্রীরাম বলার পর কিন্তু জয় বজরংবলী কথাটা আসবেই, কেন একে অন্যের সাথে যুক্ত। আমি প্রথম যা দর্শন পেয়েছিলাম তিনি হচ্ছেন স্বয়ং বজরংবলী। এবং আজকে আমি যখন তোমার কাছেই আসার আগে আমি হনুমান চল্লিশা শুনতে শুনতেই কিন্তু আসছিলাম। উনার দর্শন পাওয়ার পর যখন উনি আসলেন, আসার পর উনি প্রথম কথায় একটাই আমাকে বলেছিলেন যে তোর মন যদি পরিষ্কার থাকে বাবা, আর আমরা যদি তোর পাশে থাকি, কেউ তোর কিছু অসুবিধা করবে না। তবে তবে একটা কথাই, আহ ভগবানের প্রতি বিশ্বাস রাখাটা কৌশিক আজকের দিনেও খুব দরকার। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু, একটা কথা আছে। তো আমি প্রথম দেখি বজরংবলীজিকে, তারপর দেখি শিব বাবা মানে আমাদের পিতাশ্রীকে, তারপর মাতাশ্রী, কালী মা। আর একটা জিনিস, আমাদের হিন্দু শাস্ত্রে আছে 33 কোটি দেবতা, তো কিন্তু এখানে একটা রং কনসেপ্ট রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের 33 কোটি দেবতা নয়, 47 কোটি দেবতা, মানে আমার ওনাদের মুখে শোনা 47 কোটি দেবতা, 33 কোটি নয়। কিন্তু আমি হয়তো প্রমাণ আমার কাছে সেইভাবে নেই, কিন্তু আমি যতদূর ওনাদের দেখেছি, আমি ওনাদের দর্শন পেয়েছি, এবং ওনাদের সাথে খাওয়ার সৌভাগ্য পেয়েছি। এবং এমন একটা সময় গেছে আমাদের পার্বতী মা নিজে হাতে রান্না করে আমাকে খাইয়েছেন।
সেই সৌভাগ্য আমি পেয়েছি। তারপরে আমি জন্মাষ্টমীর দিন স্বয়ং কৃষ্ণ বাবার দেখা পেয়েছি, মানে আমাদের কানাই। এবং ছোট্ট একটা কথা বলি, আমাদের কৈলাসের, অনেকে কৈলাস নিয়ে প্রচুর হয়তো তোমার কিউরিসিটি থাকে কি আছে। কৈলাসের যে ব্যাপারটা আমি পিতাশ্রী মাতাশ্রী থেকে যতটা শুনেছি এবং গণপতিজির থেকে, কৈলাসে পিতাশ্রী মাতাশ্রী কিন্তু ওনাদের 3টে ঘর, একটা রান্নাঘর, একটা হচ্ছে পিতাশ্রীর ধ্যানের ঘর, একটা হচ্ছে পিতাশ্রী মাতাশ্রী থাকে, তাদের একটা সময় থাকে যারা তারা নিরিবিলিতে একা থাকতে চায়, এটা একটা সময় থাকে ওনাদের। তো পিতাশ্রীর ছোট রূপ যে আমাদের ভোলু, তারও দর্শন পেয়েছি। এবং তার বক্তব্য কি জানো তো, সে বলছে দেখ এত কিছু আমি দিয়েছি মানুষকে, অন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি দেখেছি কৌশিক, আজকাল মানুষ তো পাশে দাঁড়ানোর থেকে বড় কথা যে নিরীহ পশুগুলো থাকে না, তাদের ওপর প্রচন্ড অত্যাচার করে। কিন্তু বিশ্বাস করো, এই জন্মের পাপ এই জন্মতেই তাকে মেটাতে হবে, অন্য জন্মে যেতে পারবে না। আজকে ধরো আমি একটা অবলা জীব, মানে আমরা জানতাম কি পাণ্ডবদের সাথে কুকুর সব থেকে যে প্রিয় আমাদের পিতাশ্রী, সে গেছিল। আমরা যদি একটা নিরীহ কুকুরকে মারি না, তার পাপ কিন্তু এই জন্মে তোমাকে ভুগতে হবে। আমরা যত পাপ করব, যত ধরো আজকে তোমার সাথে আমি পয়সা মেরে দিলাম বা কাউকে খাবারের প্রতিশ্রুতি দিয়ে দিলাম না, যত যাবতীয় তোমার পাপ আছে সেটা কিন্তু এই জন্মে তোমাকে ভোগ করে যেতে হবে কৌশিক, পরজন্মের জায়গা নেই। আর আমি যতটা মানে শুনেছি পিতাশ্রী মাতাশ্রীর থেকে, নরকের রাস্তাটা কিন্তু খুব একটা সুবিধের নয়। নরকের রাস্তা এই যে আমি অনেক জায়গায় এইটা আমি শুনি যে অনেক অনেক জায়গায় অনেক এতে বলে যে অনেক চ্যানেল আছে, আমি নাম নেবো না চ্যানেলের, অনেক চ্যানেলগুলোতে বলে যে দুটো স্থান হয়। তোমাদের শোতে এসেছিলেন অনির্বাণদা, উনি কয়েকটা কথা কিন্তু খুব ঠিক বলেছেন যে নরকের। অনির্বাণ দা বলো না, অনির্বাণ বলো, ও অনেক ছোট তোমার থেকে। আচ্ছা, অনির্বাণের কয়েকটা কথা না আমার খুব ভাল লেগেছে, জেনুইনলি পেয়েছি, কারণ যেহেতু আমি ফেস করেছি। তো ও যে দুটো বক্তব্য ছিল না, যে নরকের কয়েকটা স্টেপ হয়, টু ফ্যাক্ট কিন্তু হয়, আমি ওনাদের মুখ থেকে শোনা, যে যে প্রসেস গুলোর ওপর দিয়ে যেতে হয় সেগুলো কিন্তু খুবই প্যাথেটিক, মানে খুব একটা সহজ নয়। কিন্তু স্বর্গের রাস্তা কিন্তু খুব সহজ। এবং এটাও আমি ফেস করেছি যখন আমার বাবা মারা গেল, সেই সময় আমি যখন সাধ্য শান্তি কাজ করে সবে ঘরে ঢুকেছি, সেই সময় বাবার দেখা যখন পেয়েছি, তখন কিন্তু বাবা আমাকে, তুমি বললে বিশ্বাস করবে না, 13 দিনের কাজে আমরা কি করি, আমরা নিরামিষ খাই পুরো। তো আমার বাবা বলেছে আমি বিরিয়ানি খেতে চাই, আমি ইনফ্যাক্ট আমি নিজে, আমার বাবা বলেছে দেখ কোনোদিন আত্মাকে কষ্ট দিয়ে কিছু হয় না। তারা যখন মারা যায় না, তারা আমাদের চারপাশে যখন ঘোরে 13 দিনের কাজে, আমাদের চারপাশে বলো আমাদের আত্মীয় স্বজনের, তারা কিছু কিন্তু খেতে চায়, ভালো মন্দ। আমি কিন্তু নিজে সেটা ফিল করেছি, মানে আমি দেখেছি। আমার বাবা বলছে আমি বিরিয়ানি খাবো, তুমি জানি না বিশ্বাস করবে কি করবে না, বাট আমাকে সেই সময় বিরিয়ানি কিনে আনতে হয়েছে পাশের দোকান দিয়ে। সে খেতে চেয়েছে, সে আমাকে বলেছে এসে যে বাবা আমি খুব শান্তি পেলাম, তুই আমার সাধ্য শান্তিটা করেছিস, কিন্তু বাবা আমি এখন আমার একটু বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে। এবং আমার বউ যখন বেঁচে ছিল, তখন আমার বউ বলেছে সব থেকে বড় জিনিস কি জানো, আত্মার তৃপ্তি, তোমার নিজের আত্মা। আমরা খাবার খাওয়ার ইচ্ছে কোনো আমার কিন্তু ভেতর থেকেই আসে, মানে আমাদের আত্মা কিন্তু খেতে চায় কৌশিক, আমাদের খাবার থেকে বড় কথা আমাদের আত্মা কিন্তু খেতে চায়। তুমি একটা মানুষ যে মারা যাচ্ছে না, অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে, সে কিন্তু আমাদের মধ্যে থাকে না, কিন্তু ওই যে 13 দিনের যে কাজটা হয় তার মধ্যে তারা কিন্তু কিছু না কিছু খেতে ইচ্ছে করে তাদের। তুমি যদি 13 দিনের কাজে, অনেকে আমি দেখেছি বলে যে যে নিরামিষ খাওয়াটা উচিত, অবশ্যই উচিত হিন্দু শাস্ত্র মতে, কিন্তু নিজের আত্মাকে কষ্ট দিয়ে নয় কিন্তু। এবার আমার বাবা যখন মারা গেল প্রথম দিনকার, আমি যখন এসে পুড়িয়ে এসছি, যখন বাবার সাথে আমার দেখা হচ্ছে, মানে আমার ওয়াইফের মাধ্যমে, তিনি তো এই পৃথিবীতে নেই, উনি আমাকে বলছেন আমি বিরিয়ানি খেতে চাই।
ইনফ্যাক্ট আমাকে খেতে হয়েছে লুকিয়ে তার আত্মার শান্তির জন্য। আমার বাবা কিন্তু পিওর সোল ছিল, আমার বাবা কিন্তু ক্ষতি করেনি সেই অর্থে। কিন্তু তোমাকে আমি আর একটা ঘটনায় আসবো, কারণ আসাটা আমার মনে হয় মানে তোমার যে ভিউয়ার্স আছে বা তোমার যে চ্যানেলের যারা দেখে সাবস্ক্রাইবার, তাদের কাছে আমি একটা জিনিস পৌঁছাতে চাই। আমার মার প্রতি রাগটা কোথায় জানো তো কৌশিক, যখন মা মারা গেল আমার ওয়াইফের মাধ্যমে আসতো। একটা মা, আমরা কি বুঝি মা মানে হচ্ছে, মা বাবা হচ্ছে পূজনীয়, মা বাবাই ভগবান। বায়োলজিক্যালি কিন্তু আমাদের কিন্তু বাবা মা কিন্তু ওপরওয়ালাই। বায়োলজিক্যাল দিক থেকে দেখতে হলে যে যেহেতু পথেতে আমাদের কিন্তু বাবা মা বা একটা বায়োলজিক্যাল দরকার থাকে। হুম। তা বাদ দিয়ে ওনাদের যদি আমরা ছেড়ে দিই, আমরা কিন্তু পিতাশ্রী মাতাশ্রী কিন্তু ওপরওয়ালাকেই বুঝি। কারণ কালী মাই বলি আর শিব বাবাই বলি। এক্ষেত্রে আমার মার ক্ষেত্রে যেটা হয়েছিল, মানে এতটাই কি বলবো, চরিত্রের জায়গাটা মানে এতটাই বাজে হয়ে গেছিল, আমি খুব লজ্জার সাথে বলতে মানে বাধ্য হচ্ছি। একটা মা আর একটা ছেলের সম্পর্ক আজকের ডেটে হয়তো মা ছেলের সম্পর্কই হয়, অনেক ক্ষেত্রে আলাদা হয়। কিন্তু কোনো যদি নেগেটিভ পাওয়ার এসে কারোর মধ্যে ঢুকে বলে আই ওয়ান্ট টু ফাক ইউ, সে তোমার মা, তুমি জানছো, কিন্তু অবশ্যই সে মারা গেছে। সে আমার ওয়াইফের মধ্যে এসে বলছে আই ওয়ান্ট টু ফাক ইউ। এটা যখন আমি ফেস করেছি, বিশ্বাস করো কৌশিক, আমার মা শব্দটার প্রতি না মানে মানে কি বলবো, মানে আমি এটা এমন এমন জিনিস ফেস করেছি এই 2.5 বছরে, না আমি তোমাকে পুরোটা এক্সপ্লেন করার জায়গাতে নেই। যে একটা মা শব্দটা, আমরা জানি মা হচ্ছে ভগবান তুল্য হয়, সেখানে মানে একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি, যখন মানুষ একটা বডির মধ্যে সোল থাকে না, তখন আলাদা হয়। আফটার যখন বডি ছেড়ে যখন সোলটা চলে আসে না, সেই সোলটা কিন্তু তোমার শত্রু হয়ে যায়। আজকে যদি দেখো, আমার মা যতক্ষণ বডিতে ছিল তত কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি। যেই মা মারা গেল আমার কিন্তু ক্ষতি হয়ে গেল, তার মানে সে কিন্তু আমার শত্রু হয়ে গেল। আমার বাবাকে মারলো, আমার ওয়াইফকে মারলো এবং বাচ্চাকে মেরে দিল। মানে আত্মা তোমার কিন্তু বন্ধু থাকে না। এটা কিন্তু আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে তোমাকে বলছি, আত্মা কখনো বন্ধু হয় না। এই যে অনেকে চেকমেট করে ডাকে করে না, এগুলো যে কত বিপজ্জনক হয়ে যায় না। প্ল্যানচেট যেটা বলছি। প্যানচেট যেটা বলছি, অনেক এখন মানে নিব্বা নিব্বি আছে দেখি আমি, তারা প্যানচেট করে একে ডাকে ওকে ডাকে, এটা যে কতটা এফেক্ট হয়ে যায় না। আর সব থেকে বড় কথা, আমার বউ না একবার যখন মানে পুজোর সময় বেরিয়েছিল, আমার বউ একটা জিনিস ভুল করে ফেলেছিল। রাত্রিবেলা যখন 11:30 12টার দিকে বেরিয়েছিল, চুলটা খোলা ছিল। এই জিনিসটা না আমি ফেস করেছি, যে চুলটা খোলা থাকলে না কিছু না কিছু একটা অ্যাটাক করবেই। সবসময় মেয়েদের চুল রাত্রিবেলায় বেঁধে রাখা উচিত, বেঁধে রাখা উচিত। কারণ দাদা, আমরা তাহলে সেই প্রসেস কি যাব? হ্যাঁ, পথে তো অবশ্যই যাবো। তারা সরি, প্রসেসের নাম যেটা ছবিটা দেখাচ্ছিল বা যেগুলো সাইনগুলো যেগুলো হ্যাঁ হ্যাঁ বলছিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অনেকটা বেরিয়ে এলাম। অনেকটা কেন কৌশিক, আমি যদি আমার পুরো মানে এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাই, তোমার বোধহয় পুরো একটা এপিসোডে আসবে না, এরকমই ব্যাপার। মানে আমাকে হয়তো আবার সেকেন্ড এপিসোডে আসতে হবে, একদিনে পুরো এপিসোড শেষ হবে না। এতটাই আমি নেগেটিভ আর পজিটিভ ফেস করেছি আমার ওন লাইফে। আমার যেমন কিছু বন্ধু বান্ধব আছে তারা জানে, যেমন আমার একটা ভাইকাম বন্ধু আছে শুভজিৎ চক্রবর্তী, ওরফে টনি, ও কিন্তু জানে, ও জানে। আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে অমিত পোদ্দার, ও জানে। এবার আমার মার ব্যাপারটা কি, যখন বেঁচে ছিল না তখন হচ্ছে আমার মা চাইতো না যে আমার বিয়ে হোক। একটা থাকে না যে আগলে রাখার ব্যাপার, যে ভাই মানে বিয়ে কেন করবে, আমার আমার সন্তান আমার থাকবে, এই ব্যাপারটা হয় না অনেক ক্ষেত্রে। আছে, দেখেছি। এই ব্যাপারটাই কিন্তু হয়, এই ব্যাপারটা মানে মা চাইতো না যে ভাই আমার বাচ্চার জায়গায় দাঁড়িয়ে সে বিয়ে করবে, তার লাইফে অন্য কেউ এসে তাকে কন্ট্রোল করবে, এই জিনিসটা আমি মানবো না। এটা কিন্তু হয়েছিল। ইভেন আমার যে প্রথম লাভ ছিল, ফার্স্ট লাভ, মানে আমি তখন ক্লাস 12 থেকে কলেজে পড়েছি, পড়ে আমি একটা প্যান্টালুন্সে চাকরি পেয়েছি, গড়িয়ার প্যান্টালুন্সের মতন জায়গায়।
সেই সময় আমার একজনের সাথে আলাপ হয়, এবং মানে আলাপটা এমন ভাবে হয়েছিল যে তোমার একজনের গার্লফ্রেন্ড ছিল, আমি তাকে সেটিং করতে গিয়ে আমি প্রপোজাল অ্যাকসেপ্ট হয়ে গেছিল। আমার মা সেই সময় বেঁচে, আমার মা সেই দেখে সুইসাইড করতে গেছিল, তাকে আমাকে বাঁচাতে হয়েছিল আমার মাকে। তার জন্য আমি আমার ফার্স্ট লাভকে স্যাক্রিফাইস করতে হয়েছিল। ফার্স্ট লাভ মানে আমার মা যতদিন বেঁচে ছিল না, আমার মা চাইতো না যে আমার লাইফে কোনো মহিলা আসুক, মানে আমার সন্তান আমার আমার থাকবে, তার লাইফে কোনো মহিলা আসতে পারবে না। আমার মনে হয় আলটিমেটলি এই ঘটনাটার জন্যই, যে যখন বেঁচে ছিল তখন একটা আলাদা ছিল, যে যখন মারা গেল তখন কিন্তু তোমার সত্যি হয়ে গেল। আজকে কৌশিক বলতে নেই, তোমার মা বাবা আছে তো, বেঁচে রয়েছেন, ধরো তোমার মা বাবা মারা গেল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তারা কিন্তু তোমার সত্য হয়ে যাবে। ইভেন তোমার যে ভাই তোমার সাথে কাজ করছে, সে মারা গেল, সে কিন্তু তুমি ভাববে না সে তোমার বন্ধু। আমি যেটা ফেস করেছি, মারা যাওয়ার পর যে সোল কোনোদিনও বা সোল আত্মা কোনোদিনও তোমার বন্ধু হতে পারে না, না। কেন তারা অন্য জায়গায় পৌঁছে যায়। তার কারণ হচ্ছে তুমি যেরকম কর্ম করবে সেরকম তোমাকে ভুগতে হবে। হুম। তুমি জীবিত থাকাকালীন, তুমি এই ধরো আজকে তুমি আমার সাথে ইন্টারভিউ করছো, তোমার মনে যদি এটা থাকে যে আমার এই ইন্টারভিউটা আমি টিআরপি পেলাম, পেলাম, মানে তোমার মনে লোভ জাগলো, আমি ধরো মারা গেলাম, আমি তো তোমার উপরে অ্যাটাক করবো, ফ্যাক্ট। আমি অ্যাটাক করবো কেন, কৌশিক আমাকে ইউটিলাইজ করলো, তখন কিন্তু আমি এটা সেন্স করবো না যে আমি একটা বডিতে সোল ছিলাম, তখন আমি কিন্তু পুরোপুরি স্বাধীন। বুঝতে পেরেছি। আর সোলরা যখন যেখানে খুশি যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময়, আর যে কোনো জায়গায় প্রেজেন্ট থাকতে পারে তারা। এখন আমাদের মধ্যেই আমি তোমাকে বলছি, আমরা এই ইন্টারভিউ করছি, আমি এই যে ঘটনাটা, আমাকে কিন্তু যখন আমি পজিটিভ পাওয়ারের সাথে মিট করি, তারা বলেছিল এটা যেন কোনদিন না জানে, কেউ না জানে। কিন্তু তাও আমি কেন বললাম, কেন কিছু জিনিস আছে নেগেটিভ পাওয়ার যারা হয় না, একটা কথা আছে না, পজিটিভ পাওয়ারের কাছে নেগেটিভ পাওয়ার কখনো জিততে পারে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না ভগবানেরও হাতের বাইরে হয় গো কৌশিক, তাদেরও একটা লিমিট আছে। ইভেন তোমাকে আমি একটা কথা বলছি, আসছি পথেতেই আসছি, আর তোমাকে আই থিঙ্ক সেকেন্ড একটা পার্ট বানাতে হতে পারে। যখন এই ঘটনাগুলো ঘটছে এবং ওপর যারা পজিটিভ পাওয়ার হয় না, তারা তাদের পাওয়ারে একটাই পাওয়ার তারা কি করে নেয় জানো, অ্যালকোহল, পিওর অ্যালকোহল। সেটা হচ্ছে আমাদের বাংলা, মানে ইংলিশ অনেকে দেয় তো, ইংলিশ নয় বাংলা। আমাকে এমনও সিচুয়েশন হয়েছে রাত্রি 3:30, হয়তো শুনতে অনেকে বাজে ভাববে, প্রস্টিটিউট এলাকায় গিয়ে আমাকে অ্যালকোহল তুলে আনতে হয়েছে ব্যাকে, প্রস্টিটিউট এলাকায়, আমি এলাকায় নাম নেব না, রাত্রির 3:30 সময়, সেই সময় অত্যাচার চলছে। আর সেই সময় স্বয়ং পিতাশ্রী মাতাশ্রী এসছেন, বলছে যদি বাঁচাতে হয় বাবা তুই যেখান দিয়ে পারিস মদ এনে দে। উনাদের একটাই শক্তি হচ্ছে মদ, উনাদের ওই অ্যালকোহলটা নিয়ে ওরা পাওয়ার জেনারেট করেন। কিন্তু আমি যতটা জানি, হ্যাঁ, এই পিতাশ্রী বা মাতাশ্রী যাদেরকে বলছো তোমার শিব পার্বতী, হুম হুম হুম, এরা তো ভগবান বা দেবতা, অবশ্যই গুড গুড একটা হ্যাঁ, ওয়াইব আছে তাদের মধ্যে। অবশ্যই। এরা কিন্তু মদ চাইবে না, এটা আমার মনে হচ্ছে ওদের পিশাচ বা এরকম টাইপের যারা আছে না। তাদের কিন্তু মদ লাগে। আমি তোমায় বলছি, আমি তোমায় একটা জিনিস মানে এখানে কি অ্যারেঞ্জ করি, আমি যেহেতু দেখেছি, এখানে ব্যাপারটা তোমাকে বুঝিয়ে বলি। নেগেটিভ পাওয়ার মদ খেয়ে পাওয়ার জেনারেট করে তোমার ক্ষতি করার জন্য, ওকে। পজিটিভ পাওয়ার মদের মধ্যে মেনলি আমরা কি কি পাই, মদ খায় না, তোমার ভুল হচ্ছে। আমি তোমায় বলছি, যখন নেগেটিভ পাওয়ার অ্যালকোহল নিল তো সেও খেলো, সে অ্যাডিক্টেড হলো, যাতে তোমার স্ট্রং হয় তো ক্ষতিটা করতে পারে, মাইনাসে মাইনাসে পাস হয় তো। তারা যখন অ্যাবজর্ব করলো, তারা তো পজিটিভ পাওয়ার, তাদের তো অ্যালকোহলের দরকার নেই, তারা অ্যাবজর্বটা কেন করলো, যাতে তাকে মারতে পারে, মাইনাস মাইনাসে পাস। তারা খেলো না, তাদের দরকার নেই, তোমার কথা রাইট, তারা খেলো না, তাদের দরকার নেই, বিষে বিষক্ষয় হয়। এবং এমন আমি দেখেছি নেগেটিভ পাওয়ার যখন পজিটিভ পাওয়ার মানে অ্যালকোহলটাকে গ্রহণ করছে, ওরা ওটা থেকে ভয় পাচ্ছে। কেন, পজিটিভ পাওয়ার অবভিয়াসলি তো
নেগেটিভ থেকে ভারী হয়, নেগেটিভ থেকে তো তোমার ভারী হবে। তো পজিটিভ পাওয়ার যখন নেগেটিভ পাওয়ার সাথে ক্র্যাশ হয় না, তখন একটাই রাস্তা হচ্ছে অ্যালকোহল তারা নেয় কেন, তাদেরকে যাতে তাড়াতে পারে। তারা খায় না কিন্তু, তোমার পয়েন্ট রাইট, এটা আমি ফেস করেছি। এটা আমি পরে জিজ্ঞেস করেছিলাম যে মানে তোমরা মদটা কেন খাচ্ছ, তোমরা তো মদ খাও না। বলে বাবা আমরা মদ খাচ্ছি না, আমরা কিন্তু খাচ্ছি না, আমরা তাদেরকে তাড়ানোর জন্য মাইনাস মাইনাসে প্লাস মানে বিশে বিষক্ষয়, যাতে তাদের পাওয়ারটা কমে যায়, তাদের পাওয়ারটা আমরা অ্যাবজর্ব করে নিচ্ছি, ওদের পাওয়ারটা কিন্তু অ্যাবজর্ব করে নেয়। এমন একটা সময় গেছে আমার মা এত অত্যাচার করছে, সেই সময় যখন পিতাশ্রী মাতাশ্রী এসছেন, ঠিক আছে, যুদ্ধ হচ্ছে, এবং যখন আমার মা দাঁড়িয়ে রয়েছেন সামনে, স্বয়ং পিতাশ্রী মাতাশ্রী দাঁড়িয়ে রয়েছেন একসাথে, যখন মানে অনেক সময় আমি এমনও দেখেছি জানো তো কৌশিক, পিতাশ্রী হয়তো একা পাচ্ছেন না, মাতাশ্রীর দরকার, সেই সময় কালী মা আসছেন, দুজন মিলে একটা শক্তি, একটা নেগেটিভ শক্তির সাথে লড়াই করতে হয়েছে। মানে সেই আর একটা কথা আসি, নেগেটিভ পাওয়ার যত পুরনো হবে না, যত বছর যাবে তত তারা স্ট্রং হয়। আমার মা 2015, এটা চলছে 2024, 2022, কত বছর হলো, অনেকটা। যত পুরনো নেগেটিভিটি হবে না তত তারা স্ট্রং হয়ে যায়, মানে ওই জায়গাটা তারা ছাড়তে চায় না। যারা ধরো যেখানে মানে ইভেন ইভেন আমি পিতাশ্রী মাতাশ্রীর থেকে আর একটা খবর পেয়েছিলাম, আমার মা হচ্ছে মেনলি ছিল হচ্ছে আমার মামা বাড়ি জলপাইগুড়ি, ঠিক আছে। এবার মাদের কি ছিল, মাদের মানে আমার যে দাদু ছিল চা বাগানের তোমার হচ্ছে ছিলেন, ম্যানেজার ছিলেন, মানে প্রচুর বড় লোক। আর আমাদের বাবাদের এই তো ফিনান্সিয়াল অনেকটা কম কিন্তু লেভেলে, ঠিক আছে, অতটা নয়। সেই সময় গাড়ি মানে জিপ গাড়ি মানে বিশাল ব্যাপার একটা লোকের। তো আমি দেখেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে না, কিছু জায়গা না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে বিয়ে দেওয়া উচিত। এটা আমি দেখেছি, মার মনে না একটা ক্ষোভ থেকে গেছে যে আমি এটা পেলাম না। সেই এফেক্টটা কিন্তু মারা যাওয়ার পরে বেরোলো, আমি পেলাম না, এই কথাটা আমি শুনেছি অনেকবার, পেলাম না, আমি কিন্তু পেলাম না। সে স্যাটিসফাইড না, মেয়েদের স্যাটিসফ্যাকশন প্রচন্ড প্রবলেম, তার মধ্যে যদি তারা মেন্টালি একটা এফেক্ট হয় না, সেই এফেক্টটা থেকে যায়। এবং আমি জলপাইগুড়িতে আমি আমি এটা বলছি, মাদের কিছু পুতুল আছে, সেই পুতুলের মধ্যে মা যখন মারা যায় তখন ওই বাড়িতে পুতুলের মধ্যে মার যে নেগেটিভ এটা ওই পুতুলটার মধ্যে থাকে। মানে আমি যদি একটাই সলিউশন হচ্ছে ওই পুতুলটাকে গিয়ে যদি পুরো ডেস্ট্রয় করে দিই, তাহলে রিলিফ। করছো না কেন? করেছি না বলে আমি তো যেতেই, মানে আমার কাছে যেতে দিচ্ছে না, কোথাও না কোথাও আটকে যাচ্ছি। নয়তো সময় টাকা সময়, আমি Health. তোমার সাথে কমিউনিকেশন হয়ে গেছে সপ্তাহখানি, মাস হয়ে গেছে। আমি তোমার কাছে আসতে পারছি কিছু না কিছু। আজকে যখন আমি আসছিলাম সামবডি এক্সওয়াইজেড আমার পেছন করেছে, আমি বুঝতে পারছি, আমি হনুমান চল্লিশা চালাচ্ছিলাম যার জন্য ট্রেনে, মানে কেউ আসতে দিতে চাইছে না, আমার মানে ভেতরের হার্টবিটটা প্রচন্ড ধক 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 করছিল, সামবডি আমাকে আটকাচ্ছে। তা আমি যেহেতু হনুমান চল্লিশা, তোমার সাথে যখন কথা হয়েছে যে হনুমান চল্লিশাটা সৌরদা তুমি শূন্য, তুমি সাবধানে এসো, আমি কিন্তু হনুমান চল্লিশা চালাতে চালাতে এসেছি, যাতে কোনো প্রবলেম না, কিন্তু সত্যি হয়নি। আর কিছু জিনিস আছে যাদের সাথে আমার মিট হয়েছে, কিছু তোমার আমি দেখাবো। একটু দেখো। আচ্ছা, প্রথম যেটা আসি, এটা আমাদের হচ্ছে গণপতি যিনি আছেন, গণেশ, তার ছোট যে আমাদের রূপ আছে গনু, এটা ওর হাতের লেখা। হয়তো অনেকে বলবে যে এটা আমি নিজে থেকে করে দিয়েছি, কিন্তু তুমি তো অনেক এক্সপ্লোর করেছো, অনেক এক্সপার্টকে তুমি দেখাতে পারো, আমি তোমাকে খাতা দিয়ে দিতে পারি, অনেক এক্সপার্টকে তুমি কৌশিক দেখিয়ে দাও। আমি তোমাকে এটাও বললাম, যদি আমি চিটিং বাজ হই, আমি অন ক্যামেরা বললাম, আমাকে পাবলিকালি যা শাস্তি দেবে আমি মেনে নেবো, আমি অন ক্যামেরা বলে গেলাম। তুমি যে কোনো এক্সপার্টকে দিয়ে তুমি দেখাও, আমার হাতের লেখা দেখো, তুমি দেখতে পাবে। এটা দেখো আমার ওয়াইফের হাতের লেখা, তিয়াস বাসু ঘোষ, এটা আমার ওয়াইফের। ওকে, এটা কিন্তু আমার হাতের লেখা, সৌরভ ঘোষ। এই হাতের লেখা এই হাতের লেখা তুমি ম্যাচ পাবে কি দেখে নাও। আমি ধরে না আমি লিখেছি তোমাকে, আমি আমার টিআরপি পাওয়ার চক্করে আমি লিখলাম,
কিন্তু তুমি কোনো এক্সপার্টকে দেখো, সে কি বলে তুমি দেখো। যে একটাই আমি বলতে চাই টপিকে আজকে আসার, এক তো নেগেটিভ আর পজিটিভ পাওয়ার আছে, কিন্তু পজিটিভ পাওয়ার যখন তুমি দর্শন পাবে না, তখন উনারা কিন্তু নিজের স্ব ইচ্ছা এগুলো লিখেছেন, আমি কিন্তু বলিনি। আর কার কার আছে? এটা তুমি আরেকটা আছে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনার হাতে সই আছে। আশা করি সইটা দেখে বুঝতে পারবে, মানে আমার ওয়াইফের মধ্যে দিয়ে এসেছিল, লেখাটা কিন্তু ওরকমই পরিষ্কার পাবে না। আমি একটা জিনিস এখান দিয়ে দেখেছি, যখন কোনো পিওর সোল একটা মানুষের মধ্যে আসে, তার লেখাটা কেন কাঁপে কাঁপে, মানে এখানে দেখবে লেখার সাইনটা আছে, আমি ক্যামেরায় যখন তোমাকে দেখাবো, এখানে দেখবে অনেকটা কেঁপে কেঁপে কিন্তু লেখাটা। আমার লেখা হলে কিন্তু পরিষ্কার থাকবে, কাপার ব্যাপার থাকবে না। এখানে দেখো নেতাজি সুভাষচন্দ্রের সাইন আছে, লেখা আছে টু মাই সন সৌরভ, এটি একটা গেল। আর একটা আমাদের জিনার সাথে আমার দেখা হয়েছিল, আচ্ছা তার আগে সরি একটা ইন্টারাপ্ট, এই সাইনটা সত্যজিৎ রায় করতে করতে বেরিয়ে গেছিলেন, পুরোটা করতে পারেননি। মানে ওনার ফ্র্যাকশন অফ সেকেন্ড থাকেন তো, খুব বেশি থাকতে পারেন না, কষ্ট হয়। একটা পিওর সোল না বেশিক্ষণ থাকতে পারে না। একটা পিওর সোলকে তোমার যদি রাখতে হয়, তাদেরকে একটা জিনিস আমি দেখেছি, তারা একটু না একটু অ্যালকোহল খায় গো, কৌশিক, আমার নিজের সাথে দেখা তো। মানে ইনারা যারাই এসছেন, আমি যাদের যাদের দর্শন পেয়েছি, তাদের কিন্তু আমি দেখেছি তারা এসে কিন্তু আমার কাছে অ্যালকোহল চেয়েছে আমার ওয়াইফের মাধ্যমে, যে একটু না দিলে তারা না ফ্র্যাকশন অফ সেকেন্ড চলে যায়, থাকতে পারে না, থাকতে পারবে না। কেন আর এই জিনিসটা কি ফর মাই সন সৌরভ? এটা উনি আমাকে ছেলের মতন ভালোবেসেছিলেন, কি? নেতাজি সুভাষচন্দ্র, আমি যার দর্শন পেয়েছি, ওনার নিজেরই হাতের লেখা এগুলো। আমার কিন্তু আমার হাতের লেখা নয়, এটা আমি আজকে ফার্স্ট তোমার চ্যানেলেই দেখালাম, কেউ জানে না, নো বডি। আমি তোমাকে এখনো বলছি, এই খাতা তুমি লিখে দাও, কোনো এক্সপার্টকে দেখিয়ে নাও, আমি তোমাকে এটাও বলে দিলাম। দেখো আমি যদি ভয় আছে মনে, তাহলে তো আমি তোমায় বলবো না যে এটা তুমি কোনো এক্সপার্টকে দেখাও। আমি তো কিছু না কিছু আমার তুমি এক্সপ্রেশন, চোখ মুখের এক্সপ্রেশনে তো বুঝবে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, এটা তো বোঝা যায় মানুষকে। তুমি যখন তোমার বুঝতে পেরেছি চ্যানেলে তুমি অনেকে যেটা আসে, বলতে চাইছো। তো আমার এক্সাইটমেন্টটা দেখো যে আমি উনাদের সাথে দেখা করতে হয়েছে। এখন ব্যাপারটা কি বলতো, মানুষ তো ভাবে যে 99.99% ফ্রড এখন হয়ে গেছে, তো মানুষ কেন মানবে? তো এটা যদি তুমি এক্সপার্টকে দেখো, সেও কিন্তু ব্যাপারটা দেখে কিন্তু, এটা যদি আমি সামহাও কোথায় আগে যে মিডিয়াতে দিতে পারতাম, আমি কিন্তু প্রচুর পয়সা রোজগার করতে পারতাম। আমার কিন্তু পয়সার প্রতি লোভ নেই, সত্যি বলছি। আমার কাছে যা ভিডিও ছিল বা মানে এখনো কিছু কিছু আছে, আমি যদি ওটা দেখিয়ে দিই মিডিয়াতে, মানে আমি পারলে আজকে থেকে কোটি টাকা কামিয়ে নিতে পারি। এ ভাই, মানুষ তো ভগবানকেই খুঁজে পাচ্ছে, সেই ভগবানই দর্শন পেয়েছি আমি আমার ওয়াইফের মাধ্যমে, এর জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যখনই পুজো করি, তখনই আমি একটা কথা বলি, সকলে যেন মঙ্গল হোক, কখনো যেন তো নিজের জন্য চাইতে নেই, ওপরওয়ালার কাছে যখন চাইতে হয় না কৌশিক, সবসময় তোমাকে সকলের জন্য চাইতে হয়, তাহলে তো অটোমেটিক্যালি উনাদের আশীর্বাদ তোমার সাথে থাকবেই। তুমি যদি বলো যে আমাকে এটা করে দাও ওটা করে দাও, তো তো নিজের স্বার্থ হয়ে গেল না। সেটাই। এরপর দাদা এটা কি আছে? এটা আছে আমাদের খুব কমিক ক্যারেক্টার, একটা খুব ফেমাস ক্যারেক্টার, গোপাল ভাঁড়। আমরা ছোটবেলা থেকে মোটামুটি সকলেই গোপাল ভাঁড়টা জানি। তো উনার সাথে আমার দেখা হয়েছিল। দেখো এখানে একটা গোল সার্কেল পাবে, এটা কিন্তু উনার মানে লেখাতেই উনি করে দিয়ে গেছেন, এখানে গোপাল ভাঁড়ের সাইন। আমাদের খুব ফেমাস ক্যারেক্টার। কিছু কিছু যারা ধরুন যারা তোমার ধরো মোহাম্মদ রফি বলো বা মানে যারা পূজনীয় আছেন। আচ্ছা হ্যাঁ, লতাজির আমি দর্শন পেয়েছিলাম, মনে পড়লো। ইরফান খান, যে ইরফান খান মারা গেল না একটা, ওনার পেয়েছিলাম। এবং লতাজি আমাকে একটা কথা বলেছিলেন যে মানে আমি আর যাই করি, আমি আর মানুষ হয়ে জন্মাবো না, উনি বলেছিলেন। বলছে মানুষ প্রচন্ড ঠকিয়েছে, আর উনি খুব মানে লাজুক টাইপের, প্রচন্ড এটা উনি লাজুক, বলেওছেন আগে এক একটা ইন্টারভিউতে উনি বলেওছিলেন যে প্রচন্ড লাজুক। মানে উনি যখন এসেছেন এতটাই লাজুক, মানে আমি ওনাকে জিজ্ঞেস করছি যে লতাজি আপকো এক এক মানে আমি যেহেতু জার্নালিজম করেছিলাম, আমি ওই প্রশ্নগুলো তো মোটামুটি মাথায় ছিল। আমি বললাম যে আপনি ইতনা সারা গানা গায়া, তো আপকা কোন সা গানা ফেভারিট है? দেখো এদের যখন সোলরা আসে না, তাদেরকে তুমি যদি মৃত্যুর খবর খোঁজাখুঁজি করো না, এরা চলে যায়।
মানে মানে ওদের কষ্ট পায়। কোনোদিন পিওর সোলকে কষ্ট দিতে নেই, এটা আমি ফেস করেছি। তা আমি যখন লতাজির সাথে মিট হয়েছিল আমার ওয়াইফের মাধ্যমে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার ফেভারিট সং क्या है, উনি বলছেন মেরি আওয়াজ হি মেরে পেহচান है। এটা উনি শুনতে চেয়েছিলেন, এটা উনি শুনতে চেয়েছিলেন। আচ্ছা, মোহাম্মদ রফিজির যখন আমি দেখা পাই, ওটা সম্ভবত শেষ দেখাই পেয়েছিলাম, তখন মোহাম্মদ রফি আমাকে বলেছিলেন যে একটা গান চালাতে, ওটা হচ্ছে আমাদের ইয়ের গানটা ছিল, সেটা হচ্ছে তোমার দাঁড়াও ভুলে যাচ্ছি, রাত ফাতে আলি খানের আঞ্জানা সিনেমার, ওটা হচ্ছে গানটা ছিল বোধহয় ইয়ে ছিল সম্ভবত খুদা আশপাশে, এরম কিছু একটা সং আছে, ওই সংটা উনি শুনতে চেয়েছিলেন। কিন্তু সুশান্ত সিং রাজপুতের ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল। যখন এসেছিল তখন উনি আমাকে বাবা বলে সম্বোধন, আমি বললাম যে আপ মেরে কো মানে पापा के बोले देखिए क्या होता है ना, सबके सब कुछ ना कुछ होता है। तो ये चीज मेरे को अच्छा लगा कि मैं आपको पापा बोल रहा हूँ, आपका जो मदर है, आपका तो वाइफ है, मैं उसको মাদার বলুঙ্গা, এ মেরা ইচ্ছা হয়। আলাম ঠিক আছে, ওরা নিজে থেকে স্ব ইচ্ছায় এসছে, এটা আমার সৌভাগ্য যে আমি ওনাদের দেখা পেয়েছি। কোনোদিন জানো তো কৌশিক, আমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি, যে পিওর সোলের মাধ্যমে কোনো পিওর সোল যখন আসে, তাদেরকে সবসময় গ্রিটিংস করো, তাদেরকে সবসময় তুমি মার্জনা করো, তারা তাদের আশীর্বাদ তোমাকে দেবে, এটা আমি দেখেছি। ইভেন আমি তোমাকে আমি একটা ঘটনা বলছি, হঠাৎ করে মাঝখানে রাত্রিরে আমি শুয়ে আছি, তখন বাজে 1:30-2 হবে, মেনলি ঘটনাগুলো ওই সময় ঘটতো। কিন্তু একজন আমরা এই প্রেগনেন্ট, ঘটনা যাওয়ার আগে কি আমরা কি শেষ করবো? হ্যাঁ 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 হ্যাঁ, আর কি কার কার আছে? মোহাম্মদ রফিক এটা, ওকে। এইটা সম্ভবত কিশোর কুমারের ছিল, ঠিক আছে। কিন্তু পুরোটা হয়নি, উনি চলে গেছিলেন, কেন উনি ইন্টারেস্টেড ছিলেন না, আমি আর প্রেসার দিইনি, কেন প্রেসার দেওয়াটা উচিত না। আচ্ছা, এটা হচ্ছে কিছুটা আমাদের, এটা হচ্ছে আমার ওয়াইফের হাতের লেখা, বাকিটা হচ্ছে আমাদের গণপতিজির হাতের লেখা। পুরোটা দেখবে একটু বেঁকে বেঁকে আছে, পুরোটা না, বাচ্চা তো একদম 1.5 বছর মাত্র বয়স, ওরই লেখা পুরো এটা, গণপতিজি। ওকে, এখানটা আছে একটা এখানে একটা খেলা ছিল যে কোনটা কার সাথে ম্যাচ হবে এখানে, এবং এই আঁকাটা আমার ওয়াইফ এঁকেছিল, এবং সেটা যখন আমার ওয়াইফ যখন থাকছেন তখন মানে গণপতিজি বলো, আমাদের মারুতি বলো, যারা বাচ্চা কাচ্চা যারা আছে, ওনারা আমার ওয়াইফের কাছে পড়তে আসছেন, তো ওনাদের এইটার মেরিট টেস্টের জন্য, তো এখানে মেরিট টেস্টে কথা যখন এলাম, একটা কথা হচ্ছে ওদের যখন পড়াশুনো হয় না, তখন কৌশিক ওদের মানে গণপতিজির যখন পুজো শুরু হয় তার 1 মাস আগে অবধি ওদের পরীক্ষা চলে, আর ওদের যখন গণিতের পরীক্ষা হয় তখন 1,500 পরীক্ষার একটা করে অঙ্ক হয়, 1,500 পৃষ্ঠা ওদের পরীক্ষার প্রশ্নের উত্তর থাকে, এটা আমি নিজের মুখে শোনা। এবং আর একটা জিনিস হয়, আর একটা এক্সপিরিয়েন্স যেটা আমার হয়েছে, আমাদের পিতাশ্রী মানে শিব বাবা একজনের থেকেই দুধ গ্রহণ করেন, সেটা হচ্ছে মাতাশ্রীর থেকে প্রথম, আর মাতাশ্রী ভোর 4টে, ওর মিস হয় না। আমাদের দেখবে একটা পুজোর টাইম আছে ভোর 4টে থেকে বিকেল 4টে, তারপরে শিবের মাথায় জল ঢালাটা ঠিক না। আমি জল ঢালতাম, আমি জানতাম না, আমাকে যখন আমার পিতাশ্রীর সাথে মিট হয় তখন উনি বলেছেন যে বাবা আমার কষ্ট হয়, ওই সময় জল ঢালিস না, আর জল ঢালার সময় হচ্ছে ভোর 4টে থেকে বিকেল 4টের মধ্যে ঢাল, তাহলে আমার হ্যাঁ তোমার হচ্ছে শিবরাত্রি হচ্ছে ওটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি বিকেল 4টে পরে জল না ঢালাটাই ভালো, কিছু সিস্টেম আছে। আচ্ছা, এটা একটা তোমার রচনা এসছিল, ঠিক আছে, এই রচনাটা পুরোটা লেখা হচ্ছে আমাদের গণপতির, পুরো নিজের হাতে পুরোটা, এটা আছে, এইটা আছে পুরোটা। এগুলো হয়তো অনেকে ভাববে যে আমি তোমার চ্যানেলে এসে টিআরপি বাড়ানোর জন্য করেছি XYZ, অনেক কিছু, মানে তোমার সাথে তো পয়সা করি কোনো ব্যাপার হয়েছে যে কৌশিক তুমি আমাকে টাকা দাও আমি একটু টিআরপি বাড়াই, নিজে দিয়ে লিখে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো টোটালটাই উনাদেরই লেখা, আমার কিছু হাতে লেখা নয়।
আজ পর্যন্ত আমি বলছি পিতাশ্রী মাতাশ্রী থেকে শুরু করে সবার দর্শন পেয়েছি। তো ইভেন আর একটা জিনিস বলি, ব্রহ্মা বাবার আমি দর্শন পেয়েছি আমার ঘরে। আমি যদি তোমার ফটো দেখাই, আমার ঘরে যাদের যাদের ফটো আছে না, প্রত্যেকেই আমাকে বলেছে তাদেরকে পুজো করতে। আজকে আমি আমার ঘরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন, তো ত্রিদেব, ত্রিদেবেরই ফটো আছে। অনেকে বলে ত্রিদেবকে রাখা উচিত না, কিন্তু আমি বলছি তাদের যদি দর্শন পায় কেউ, তুমি হয়তো যারা যারা দর্শন পেয়েছে তারা হয়তো ভালো জানবে, তাদের ইচ্ছে না থাকলে তুমি কিন্তু না কৈলাসে যেতে পারবে, না কৈলাসে দর্শন তো ছেড়ে দাও, আমাদের কেদারনাথ বদ্রীনাথ এত জায়গা ঘুরি, তাদের যদি ইচ্ছে না থাকে তুমি যেতে পারবে না অবশ্যই। আমি যখন জিজ্ঞেস করলাম যে পিতাশ্রী আমার তো মানে কেদারনাথ এত ফেমাস, আমাকে যাওয়ার ইচ্ছে হয়, তা আমি যাবো? বলে তোকে তো সময় আমি দর্শন দিয়েছি, তোর আবার যাওয়ার দরকার কি আছে? বললো এখন যাক ওইখানে যাওয়া, সবাই না সেলফি তোলে, খুব কষ্ট পেয়েছেন উনি। সেলফি তুলছেন, তারপরে খচ্চরদের মেরে ফেলছে, ছোট ছোট যে তোমার থাকে, একটা প্রেগনেন্ট খচ্চর ছিল কিছুদিন আগে, নিউজ এলো, তাকে মেরে ফেলেছে কেন? সে ওপরে চলতে পায়নি। এগুলো কি? মানে তারা কিন্তু খুবই মনক্ষুণ্ণ। আর একটা ঘটনা আমি যেটা পেয়েছি কৌশিক, যখন এখানে এসে মোদিজি যখন ইন্টারভিউ করছিলেন, মানে আমাদের 23শে জানুয়ারি আমাদের কলকাতায় এসেছিলেন ভিক্টোরিয়ার সামনে, এবং মমতা ব্যানার্জি ছেড়ে দিলেন, সেই সময় যখন মোদি ইন্টারভিউ করছিল, আমাকে পিতাশ্রী বললো ওই ইন্টারভিউটা খুলে আমাকে একটু দেখাবি। আমি দেখালাম, উনি কিন্তু মন ভরে আশীর্বাদ করলেন লোকটাকে। এটা আমার চোখের সামনে দেখা। ইভেন ইভেন মানে পিতাশ্রীর ব্যাপারটা কি জানো তো, এক কথায় যদি আমি বলতে চাই, আমি পিতাশ্রীকে যতটা কাছ থেকে দেখেছি, একটা ঘটনা বলি। হাতদারমোনা একটা ফুচকার দোকান আছে, ঠিক আছে, হাজরা আমাদের, মানে যতীন দাস মেট্রো স্টেশনের ঠিক অপোজিটে বসুশ্রী রাস্তায় মুখটায় পড়ে। আমাকে বলছে যে আমি ফুচকা খাবো। ফুচকা কিভাবে মানে খেতে হয় উনি জানতেন না সত্যি। তা আমি বললাম যে ঠিক আছে আমি নিয়ে আসবো। কোথাও না কোথা দিয়ে, বিশ্বাস করো কোথায় কিভাবে টাকা জোগাড় হয়েছে আমি জানি না, আই ডোন্ট নো, কিন্তু হয়েছে। আমি ওনাকে খাওয়াতে পেরেছি। ইভেন ইভেন আমি এটা যখন খাওয়াতে এটা কিভাবে? আমার ওয়াইফের মধ্যে যখন ওনারা বিরাজমান করতেন, কি করে? একটা পিওর সোল যখন হয় না, পিওর সোল যারা থাকবে একদম পিওর 100%, মানে খুব কম, পাওয়াই যায় না, সেই পিওর সোলের সে যদি মন প্রাণ দিয়ে ডাকে, ভগবানের দর্শন পাওয়া যায়। ভগবানের দর্শন কৌশিক পাওয়া যায়, আমি বলছি পাওয়া তোমার যায়। বউ যে এটা করতো, এটা কি তার মানে এই ইভেন যে জিনিসটা, যে প্রসেসটা তিনি জানতেন? এটা প্রসেস কিছু নয়, এটা প্রসেস তাহলে নয়। হচ্ছে এটা কি করে? আজকে তোমাকে আমি বলছি 3টে মন্ত্র যেটা আমি জানতাম না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এটা আমার পিতাশ্রী বলেছে। আচ্ছা, ব্রহ্মা বাবার মন্ত্র তোমার কি মনে হয় কি হতে পারে বলো দেখি? আমি জানি না। ওম ব্রহ্মাণে নমঃ, ওম ব্রহ্মাণে নমঃ, ওম ব্রহ্মাণে নমঃ, এটা কিন্তু আমি জানতাম না, স্বয়ং ব্রহ্মা বাবার মুখ থেকে শোনা। আমাদের বিষ্ণুর মন্ত্র কি? ওম বিষ্ণু নমঃ, ওম বিষ্ণু নমঃ, ওম বিষ্ণু নমঃ। তো এগুলো তো আমরা জানি, তো শুনেছি তো এগুলো। শুনেছি, কিন্তু আমি জানতাম না, আমি জানতাম না। এটা তো তোমার ফল্ট মনে হয় না? এটা আমার ফল যে আমি জানতাম না, কারণ আমি পুজো আচ্চা অতটা ভালো করতাম না কৌশিক। যবে থেকে আমি উনাদের দর্শন পেয়েছি, বিশ্বাস করা, আমি যেটুকুনি অর্জন করি, যেটুকুনি খেতে বসি, সে যদি একটুখানি কেক খাই, সেটা আমি অর্জন তাদেরকে প্রথমে নমস্কার করি, তাদেরকে স্মরণ করি, তবে খাই। একটা কথা না, উপরওয়ালা আশীর্বাদ যদি না থাকে না, কিছু তোমার পসিবল নয়। উপরওয়ালা আশীর্বাদ দরকার আজকের ডেটে কৌশিক, উপরওয়ালা তো আশীর্বাদ। তোমার এটা মনে হয় না যে তোমার বউয়ের যে এই যে হুম। তাদের ডাকটা, বা এটা ডাকা কি দরকার ছিল? মানে এটা আমি আমি ওটা জানতে চাইছি, কারণ ডাকার আমি দরকার হুট এই করে এটা- কারণে হুট ছিল। করে আমি একটা সোলকে নিজের মতো করে ডেকে নিলাম, তারপর না 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 না, এটা তো হয় না। ব্যাপারটা দেখো, যখন নেগেটিভ নেগেটিভ পাওয়ার গুলো অ্যাটাক করতে শুরু করছে, বিপদে পড়লে একটা কথা আছে না, ভগবান উদ্ধার করে। হুম। আমি কিন্তু বিপদে পড়েছিলাম, আমি কিন্তু উনাদের স্মরণ হয়েছি যে পিতাশ্রী মাতাশ্রী এখন তোমরাই এসো বাঁচাও। আমি আপ্রাণ ভাবে রেখেছি। এমনও হয়েছে কৌশিক,
ওর ভেতর থেকে সোল বেরিয়ে চলে যাচ্ছে, সেই সময় আমি আপ্রাণ দেখেছি ওর সোল কিন্তু ফেরত এসছে। আমি যখন আপ্রাণ দেখেছি যে পিতাশ্রী মাতাশ্রী আমি খুব ভালোবাসি ওকে, অতি এইভাবে যদি চলে যায় আমি তো বাঁচবোটা কি করে। আজকে ধরো যদি আমি আমার সিচুয়েশনে, ভগবান না করুন কোনো শত্রু যেন না পড়ে, আমার সিচুয়েশনে যদি এরকম কেউ পড়ে দেয় না, একই বছরে দুজন তোমার ফ্যামিলি মেম্বারের মৃত্যু, প্লাস একটা ইনবর্ন বেবির মৃত্যু, অনেক কিন্তু আজকে থেকে পাগল হয়ে যাবে, ডিপ্রেশনে চলে যাবে। আমি যাইনি, তার কারণ হচ্ছে আমার উপরওয়ালা আশীর্বাদ আছে কৌশিক। আজকে আমি যদি তোমার সামনে বসে কথা বলতে পারছি, এটা ওনাদের আশীর্বাদ। তো বর্তমানে কি অবস্থা তোমার? বর্তমানে দেখো, জবে থেকে আমার ওয়াইফ মারা গেল, বাবা মারা গেল, তারপরে কিন্তু এই ঘটনার ঘটেনি। হ্যাঁ, তবে কিন্তু তুমি একটা কথা বলছিলে যেটা আমি তোমার মাঝে হ্যাঁ ঢুকি, হ্যাঁ হ্যাঁ তোমার বাড়িতে মেয়ে ঢোকাটা খুব প্রবলেম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, এবার আসি, যেহেতু নেগেটিভ পাওয়ার আমার বাড়িতে বাড়িটার ব্যাপারে প্রচুর। বলা যাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার বাড়িতে হচ্ছে, দেখো আমার বাড়ি হচ্ছে পৈতৃক বাড়ি তো, আর বাড়িটার না বাস্তু দোষ রয়েছে, মানে ওটা ঠিক হবে না, তার কারণ হচ্ছে ওখানে এমন কিছু মানে তন্ত্র সাধনা মাধ্যমে হয়ে গেছে, এবং ওইখানে না তোমার অনেক কিছু ধরে নাও নেগেটিভ ক্যারেক্টারের সাথে আরো অনেক কিছু এক্সপায়ার হয়ে, কারণ এত রাত্রে না কিছু জিনিস আছে নাম নেওয়াটা উচিত নয়। হয়তো আমি হয়তো যাবো, আমার ক্ষতি হতে পারে, আমি চাই না যে আমি বেরিয়ে গেলাম তোমার ক্ষতি হয়ে গেল, এটা আমি চাইবো না। বা তুমি আমার ইন্টারভিউ করাচ্ছ, আমি স্বইচ্ছায় বলছি তোমার কাছে, আমি চাইবো না তোমার ক্ষতি হোক। তো সেটাই। কিছু কিছু নাম আছে যেগুলো নেওয়া উচিত না, হুম। বিশেষ করে রাত্রিবেলা ক্ষেত্রে। তাতে কি হয় না, তাতে ওনারাও ওনার জায়গায় ভালো থাকুক, আমরা আমাদের জায়গায় ভালো থাকি। কিন্তু আমার বাড়িতে আমি ছাড়া টোটাল 7 জন থাকে। 7 জন বলতে কিরকম, পেছনে একজন, অনেক বছর আগে আমার শোনা, এটা আমার দেখা চোখে হয়নি, একটা মেয়ে ছিল, মেয়েটা বোধহয় ভালোবাসতো কাউকে, সে সামাও বাথরুমে গলায় জড়িয়ে দিয়ে মারা যায়। তার বাবা ছিল পাঞ্জাবি, মা ছিল বাঙালি। সেই মেয়েটা কিন্তু এখনো ঘুরে বেড়ায়। এটা একটা গেল। দ্বিতীয়ত, আমার যে মেজ পিসি ছিলেন, সে খুবই দেখতে সুন্দরী ছিলেন, কিন্তু তার বিয়ে হয়নি, একটা আফসোস, সেও ওখানেই থাকে। আচ্ছা, আমার যে দিদিমা, সরি ঠাকুমা, সেও ওখানেই থাকে, তারা ওখান থেকে ছেড়ে যায়নি। আর আমার যে মেজ পিসি ছিল, তার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, এবং তিনি কিন্তু আমাদের বাড়িতে মারা যাননি। আমার ছোট মাসি, ছোট পিসি বাড়ি হচ্ছে চন্দননগর, উনি কিন্তু ওইখানে হসপিটালে মারা গেছেন। কিন্তু একটা ব্যাপার থাকে না, বর্ন অ্যান্ড বটমটা আমি ছেড়ে বেরোতে পারি না। আমার মানে আমার ওর প্রতি একটা উইকনেস থেকে যে একটা কথা আছে না, আমি ছেড়ে বেরোবো না। মানে হাজার করলে এমন কিছু আত্মা আছে, তুমি হাজার তন্ত্র সাধনা করে নাও, হাজার তুমি লড়ে নাও, কিন্তু তাদেরকে তুমি তাড়াতে পারবে না। অনেকে বলে না চলে যায়, পুরোপুরি চলে যায়, পুরোপুরি হয়তো যায় না, কোনো না কোনো সময় ফিরে আসে। আমি যদি নেক্সট কোনো সময় বিয়ে করলাম, কোনো মানে ফিমেলকে আমি বাড়িতে ঢুকালাম, তা সেই যে ঘটনা ঘটবে না তার কোনো তুমি কিন্তু গ্যারান্টি পাবে না, আবার হতেই পারে। কিন্তু পুরুষের ক্ষেত্রে হচ্ছে না, কিন্তু আমার বাড়িতে পুরুষ প্রচুর আসে, সব ধরনের বয়সে পুরুষ আসছে, তখন কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোনো মহিলা আসে, বা ধরে নাও সে আমার ওয়াইফ হলো বা XYZ হলো, সেইখানে কিন্তু সমস্যাটা, মানে তারা চায় না যে কোনো মহিলা এন্টার করুক বাড়িতে। বুঝতে পেরেছি। আজকে তুমি আমার বাড়িতে দাও, তুমি কিন্তু ফিল করতে পারবে না, না। দেখবে স্বাভাবিক। কিন্তু তোমার সাথে কোনো মহিলা যাক, আর তার রাশি হালকা রাশি, সে কিন্তু ফিল করতে পারে। ঠিক। এবার আমার আমার বাড়িতে দুজন, এখন তারা ইউটিউব চ্যানেলে ওপেন করেছে, প্রতীক সম্পা বলে আছে, ওরা কাপলস ছিল, তখন বিয়ে হয়নি, আমার বাড়িতে একদিন স্টে করতে এসছে। তো ওরা মজায় মজায় বলেছে যে ও ক্যামেরা করে, ও বলে সৌরভ দা আমি ভোর রাত্রিবেলা উঠে গিয়ে দেখবো, ক্যামেরা করবো, ক্যামেরা ধরা পড়ে যে আমি দেখবো কি আছে। ঠিক আছে, আমি ওদেরকে বললাম যে দেখ ভাই, এমন জিনিস করিস না, যে তাদের খচাখচি করিস না। আমি কিন্তু খচাই না কাউকে, তা আমি জানি তারা ওইখানে আমার সাথে থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি বিশ্বাস করো, আমি যখন রাত্রিবেলায় ঘুমাতাম মা মারা যাওয়ার পর, ওপরে পায়ের শব্দ পেতাম, এবার এখনো পাই, আচমকা দরজা খুলে যাওয়া, কিন্তু হাওয়া নেই, আচমকা দরজা খুলে যাওয়া। আমি তো স্টিল নাও এখন একা থাকি এত বড় বাড়িতে, আমি কিন্তু প্র্যাকটিক্যালি আওয়াজ পাই।
এবং আমি একটা দিক দিয়ে ভালো কি বলতো, আমার বাড়িতে যে দুটো বিড়াল আছে না, ওরা কিন্তু নেগেটিভ পাওয়ার অ্যাবজর্ব করে নেয় আমার আশপাশে থাকে। কখনো যখন ওদের মনে হয় যে নেগেটিভ পাওয়ার কিছু আসছে, ওরা কিন্তু আমার চারপাশে চলে আসে। এবং এখনো অবধি কৌশি, যদি এক্সপ্লোর করা যায় আমার বাড়ি, অনেক নেগেটিভ তুমি পাওয়ার দেখতে পাবে, যেগুলো কিন্তু আদি অন্ত মানে আমি না দেখতে পেলেও বুঝতে পারবো বুঝতে পারবে, ঘাতটা কেমন ফিল লাগছে। করতে পারবে। আর এতটাই ফিল করতে পারবে যে হয়তো তোমার শরীর খারাপ হয়ে যাওয়ার চান্সেস 100%-এর কাছাকাছি। মানে তারা এতটাই স্ট্রং, হুম তারা যদি বুঝে যায় যে হুম। তুমি ওই সেন্সে ঢুকছো বাড়িতে, হুম 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 হুম। তোমার মৃত্যু অবধারিত হতে পারে। বাবা। একটা বাড়িটার কি ঠিকানা বা অ্যাড্রেস কিছু বলতে তুমি চাইছো না, কিংবা দরকার নেই? না, আমি অফ দা ক্যামেরা তোমায় বলে হ্যাঁ, দেবো। off the camera অন তুমি দা ক্যামেরা বলেছো। কেন বলতে চাইছি না, না, দেখো অনেক লোক চলে যাবে সেখানে, সেখানে এটা অদ্ভুত আমি একটা চাই choice না, হবে। আমি চাই না এটা নিয়ে কোনো মানে আমি পার্সোনালি আমি চাই না কোনো টিআরপি বা সেরকম কিছু করুক, কেন হুম, মানুষ এখন স্বার্থ ছাড়া চলে না। সেটাই কৌশিক, সেটাই। এটা নিয়ে কন্ট্রোভার্সি দাঁড়াবে। এই যে তোমার চ্যানেলে আমি বললাম, এটা নিয়ে হয়তো অনেক কন্ট্রোভার্সি হতে পারে, কিন্তু নো ইস্যু। যেটা দেখো আমি ফেস করেছি আমার এরকম হতে পারে, আমাকে জিজ্ঞেস করতেই পারে যে কোন জায়গা। অবশ্যই মানে আমি সত্যি আমি দেখেছি জায়গাটা, হ্যাঁ সত্যি বাড়িটা দেখতে একটুখানি অন্যরকম। অন্যরকম। এবং ওখানে তুমি একটা বিড়াল যে হ্যাঁ ব্যালকনিতে বা হ্যাঁ, বারান্দাতে বিড়ালটা মারা বসেছিল, গেছে, বিড়ালটা তুমি বলছিলে, এই বিড়ালটা তুমি যেটা দেখতে পাচ্ছ কৌশিক, সেটা মারা গেছে। মারা গেছে। সে এতটাই অ্যাবজর্ব করেছে না, হুম। আলটিমেটলি প্রাণ দিতে হয়েছে তাকে। তুমি বিশ্বাস করো না কৌশিক, আমার বাড়িতে গোটা না হলেও 8-9টা বিড়াল ছিল। এবার একটা প্রেগনেন্ট বিড়াল বাচ্চা দিয়েছে। তোমার ঘটনাগুলো তোমার অদ্ভুত লাগবে। প্রেগনেন্ট বিড়াল বাচ্চা দিয়েছে, ঠিক আছে, কেউ XYZ লেজটাকে টেনে ধারাম করে ওপর থেকে নিচে ফেলে দিল বিড়ালটাকে চোখের সামনে। ভেতরে একটা বাচ্চা মারা গেল চোখের সামনে। আমি দেখছি যে আমার বাড়ি দোতলা, তুমি দেখেছো হুম 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 সিঁড়িটা আগেরকার দিনের, হুম। খুব স্টেপ উঁচু। এক মানে আগেকার খাড়া দিনে সিঁড়ি যেটাকে খাড়া বলে। সিঁড়ি যেটা হয়, মানে 1933 সালে বাড়ি তো। হুম, এবার কি আগেকার দিনে বাড়ির স্ট্রাকচার না, এখনকার যদি আমি 3 তলা ধরি, আগেকার দিনে বাড়ি হচ্ছে 4 তলা, হ্যাঁ হ্যাঁ। এতটাই হাইট। হুম, মানে আমার বাড়ি দোতলা মানে হচ্ছে নর্মাল বাড়ি 3 তলা, হুম হুম ঠিক আছে। ওই 1 তলা থেকে নিচে পড়লো মানে 3 তলা থেকে 1 তলায় পড়লো, কিন্তু হুম হুম। সেই বিড়ালটা ভাগ্য বলে মারা যায়নি, তার ভেতরে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। ইভেন বিড়ালরা জানো তো খুব সেন্স করতে পারে, হ্যাঁ হ্যাঁ, বিড়াল একদম। কুকুররা খুব সেন্স করতে পারে। কুকুর যেমন দেখতে পায়, বিড়ালও দেখতে পায়। একটা বিড়াল বড় হলো সবকিছু হলো না, ওই বিড়ালটা কিন্তু অন্য জায়গায় চলে গিয়ে মারা গেল আচমকা। কোনো রোগ ভোগ কিছু, যে কটা বিড়াল মারা গেছে না, সব কিছু না কিছু ভাবে না এদের মৃত্যু। মানে প্রথম যে মানে বাচ্চা অবশ্য মানে বোঝাই যাচ্ছে না। আরে প্রথম যে বাচ্চা বিড়ালটা মারা যায়, আমি তোমাকে 2017 ঘটনা বলছি। আমার বাড়িতে বিড়াল আছে প্রায় 6-7 বছর হতে গেল, ঠিক আছে। প্রথম বিড়ালের বাচ্চাটা কেউ XYZ, ধরো আমার কার্নিস, বিশাল বড় বারান্দা, হুম হুম হুম। কার্নিসে বসে যে বিড়ালের ছবিটা দেখেছো, ওই কার্নিসেই বসে আছে ছোট্ট বাচ্চা, হয়তো 8 মাস বয়স। আমি গিয়ে দেখছি নিচে পড়ে আছে, ভোরবেলা যখন গিয়ে দেখছি চোখটা অদ্ভুত ভাবে রয়েছে, ঠিক আছে। মানে তোমার এই পেটের পোর্শনটায় এত বড় নোখ ভেতরে ঢোকানো, দেখে বোঝা রক্ত বেরিয়ে বোঝা যাচ্ছে রক্ত বেরিয়েছে, এবং সকলে ভিড় করে দেখছে। বলছি যে এই বিড়ালটা কিভাবে কি করে মারলো। আমাকে বলছে তোর তো এত, আমাদের তো নর্মাল লোক, নর্মাল নোখ দেখো কৌশিক, এত বড়, মানে এই জিনিসটা, মানে এটা দিয়ে এরকম খাবলে দিয়েছে পেটটা। তুই বিশ্বাস করবে কেউ করবে না, আমি যখন প্রথমবার দেখেছি আমি নিজে না, আমি কোনো উত্তর খুঁজে পাইনি। মানে এখান থেকে খাবলানো ছিল বিড়ালটা, জাস্ট বাচ্চা বিড়াল। গেছে। এখন কটা বিড়াল আছে তাও তুমি? এখন দুটোই আছে। এখন আর জানো তো খুব একটা শখের, মানে ও তো ফ্যামিলি মেম্বার হয়, যে কোনো বিড়াল কুকুর মারা গেলে না খুব কষ্ট হয়। এখন না দেখো এত মৃত্যু দেখে ফেলে যায়, চোখের জল প্রায় তোমার ইন্টারভিউ দিতে দিতে চোখের জল এসে গেছিল তাই, কিন্তু চোখের জলটা শুকিয়ে গেছে, কৌশিক নেই, চোখের জলটা নেই, শুকিয়ে এত মৃত্যু। তুমি আজকে যেটা বলো না, একজনের মা বাবা বউ বাচ্চা সব যদি চলে যায়, তো জীবনে মানে কি থাকলো। এটাই তো আমাদের ফ্যামিলি তো।
মা বাবা চলে যাওয়ার পর তোমার ওয়াইফ তোমার সব থেকে কাছের বন্ধু, হয়তো সেই বন্ধুটাই যদি সামনে মৃত্যু দেখে ফেলো, তো তোমার তো অটোমেটিক্যালি তোমাকে আর কারোর প্রতি কি আর থাকবে? আমার তো এখন উপরওয়ালা ছাড়া কেউ নেই, সত্যি বলতে। আমার, আমি যদি আজ ঘরে মারা যাই কৌশিক, মানে এই জিনিসটাগুলো না মানে মেনে নেওয়া যায় না। তোমার, তুমি যতই আমাদের সাথে কথা বলো এ করো, তুমি সেই যখন একটা শেষে জিনিস বাড়িতে যাবে, যখন তুমি যখন ঘরে ঢুকবে, ঘরটা খালি পাবে, তখন আলাদা একটা মানে এমটিনেস যেটাকে বলা যায়, সেই জিনিসটা তুমি ফিল করো। আমি বুঝতে পারছি সেই জিনিসটা। বর্তমানে অনেকে আমি দেখেছি, আমি এই ভৌতিক ব্যাপারটা দিয়ে আমি বেরোচ্ছি, এবং হুম, হুম, হুম। আমার পডকাস্ট একটু শেষের দিকে রয়েছে। আমার লাস্ট প্রশ্ন হবে এটাই, যে আমি একলা থাকবো, একলা খাবো, একলা বড় হব, একলা ইয়ে করব। হুম। এবং আজকে এই পডকাস্ট শুরু হওয়ার আগে যখন তুমি চা খাচ্ছিলে, তুমি তখন বলছিলে যে এই দুটো পিলার যতদিন আছে তোমার বাড়িতে, মা তোমার বাবা। কোনো চিন্তা নেই। না, এই না। মা বাবা যারা, আত- আমি আমি শেষ করি, একটু শেষ করি। তো যারা চাইছে যে একা থাকবো, একা থাকবো, আমার 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 এই যে একটা ব্যাপার, তারা জানেও না যে এই বাড়িতে তারা 50-60 বছর পর যখন সে থাকবে না, অন্য একজন থাকবে, তার নিজেরই সেই বাড়িটা কষ্ট করে কেনা। কষ্ট করবে না। তুমি সেই সব মানুষদের কি একটা ছোট্ট একটা বার্তা দিতে পারো? অবশ্যই, অবশ্যই। আহ, ঘটনা হচ্ছে যে একা কখনো বাঁচানো যায় না। একা বাঁচাটা না খুব কষ্ট, এবং খুবই কষ্টের। ওই লড়াইটা না যারা যারা করে বেঁচে আছে না, তারাই কিন্তু অ্যাকচুয়ালি কষ্টের মানেটা বোঝে। এবং কৌশিক, যখন তোমার একটা জায়গায় জিনিস, যখন তোমার ফ্যামিলি সব চলে যাবে না, পৃথিবীটা যখন একা মনে হবে না, এই যে যারা বলে না আত্মহত্যা করে ফেলে, যারা মানে একা ভালো আছি, তো বিশ্বাস করো একা বেঁচে থাকাটা খুব ডিফিকাল্ট। একাকিত্ব যে কখন তোমাকে শেষ করে দেবে না, তুমি নিজেও জানো না। শেষ করার আগে যে গ্রাস করাটা, একদম গ্রাস করাটা, ওই যে কষ্টটা যে পায় সেই বোঝে। তো একটা কথাই আমি বলবো, সব থেকে ভালো কি জানো, জীবনে খুশি থাকার চেষ্টা করো, যতই একা থাকো। মানুষের সাহায্য করো, কারোর ক্ষতি চেও না। দেখবে ক্ষতি চেতে যেতে কি হয় জানো তো, উপরবেলাও না তোমার পাশ ছেড়ে চলে যায়। যখন মা বাবার সম্মানটাও খুব দরকার। মা বাবা সম্মান তো অবশ্যই দরকার, এবং তুমি যদি আজকে আমাকে সম্মান না করো, আমি তোমায় সম্মান করব না। সেটাই, এটা অনেকের মধ্যে এখন নেই। নেই, চলে গেছে, মনুষ্যত্বটা শেষ হয়ে গেছে। নালে তুমি আমাকে একটা কথা বলো না, আজকের ডেটে গ্রাম সাইডেও, তুমি গ্রাম সাইডে চলে যাও, পাশের বাড়ির লোক এখনো কিন্তু খাবার শেয়ার করে খায়, তারা জিজ্ঞেস করে। আমাদের শহরে কিন্তু সেটা নেই। শহরে কিন্তু পাশের লোক কি হলো না হলো সেটা কিন্তু দেখে না। আজকে যদি ধরে না, আমি তো নিজে একা, আজ যদি আমি মারা যাই, মারা গিয়ে পচে গন্ধ বেরোলে পাড়ার লোকরা ভাববে যে আমি মারা গেছি, কেউ নেই। আজকে ধরো তুমি আমাকে ফোন করছো, বা আমি তোমায় ফোন করছি, হঠাৎ আমার ফোন মানে রিং হয়ে গেল, মানে হঠাৎ কোথাও না যে একটা খবর পেলে আমি মারা গেছি। কখন খবর পেলে? 3 দিন পরে, যখন আমার পচে গন্ধ বেরোচ্ছে। তাহলে কাউর না কাউ তো দরকার লাগে। ফ্যামিলি নিশ্চয়ই দরকার, ফ্যামিলি দরকার, কিন্তু একা বাঁচাটা হয়তো সবার ক্ষেত্রে সম্ভব হয় না। কিন্তু আমি একটা কথাই বলবো, একাকিত্বটা কারোর মধ্যে যাতে না আসে, তার থেকে হচ্ছে দুটো, আমি 4-5টা জিনিস শিখেছি নিজের লড়াই থেকে বলছি। নিজেকে প্রুভ করার জন্য এটা দেখানো ওটা দেখানো নয়, তোমার মধ্যে যে ক্যাপাসিটি আছে সেটা করো, নিজের দিক থেকে হ্যাপি থাকো, আর চারপাশের লোককে চেষ্টা করো হ্যাপি রাখার। ব্যাস। চারপাশে তুমি যত পজিটিভ থিঙ্কিং করবে না, তোমার কাছে নেগেটিভিটি আসতে পারবে না। ঠিকই। আজকে তোমার পজিটিভিটি হচ্ছে তোমার পাওয়ার। আজকে ভগবান আমাদের সবার মধ্যে পজিটিভিটি দিয়েছে, আমরা এত নেগেটিভিটি চলে গেছি, যার জন্য কি বলতে, আজকে মানুষ অনেক পিছনে। আজকে মানুষকে বিশ্বাস করতে পারে না, একটাই কারণে পজিটিভিটি নেই। আমি যে পজিটিভিটি যদি আনি, দেখো আমি জানি তুমিও আজকে দিয়ে ঠকবে, আমিও ঠকবো, কিন্তু বিশ্বাস ছাড়লে চলবে না। সেটাই। যে আমার নিজের প্রতি যদি আমি বিশ্বাস থাকি যে আমি এই জায়গাটা হ্যাপি, আর জায়গাটা আমি একা, আমি হ্যাপি, কি আমি জানি আমার উপরে সব থেকে বড় জিনিস কি জানো, ওপরওয়ালার ওপরে কেউ নেই। সেটাই। তুমি যদি মনে করো যে আমার ওপরে ওপরওয়ালা আছে না, তুমি দেখো ওর থেকে বেটার কিছু হয় না। সেটাই। তুমি একাকিত্বও কাটিয়ে ফেলতে পারো। একদম। তার জন্য কি বলতো, একটু পুজো আর্চা দরকার, এটা আমি বলবো। আর সবার সাথে একটা জিনিস বলি তোমার ভিউয়ারদের, যে
দেখো আজকে আমি কি বললাম সেটার থেকে বড় কথা কি জানো তো, কে ভগবান বিশ্বাস করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা কিন্তু আমার কোনো ওপিনিয়ন না। আমার মনে হলো যে এই যে আমি তোমাকে আমি ব্যাপার ঘটনাগুলো শেয়ার করলাম, আমার মনে হয় কোথাও না কোথাও ভগবানের প্রতি মানুষের বিশ্বাস থাকাটা উচিত, এবং ভগবান সর্বস্ব বিরাজমান। আর হ্যাঁ, একটা কথা কি, নেগেটিভ পাওয়ার কখনো পজিটিভ পাওয়ারের কাছে যেতে না, হারতে তো হয়। তা কোথাও না কোথাও তাদের এমন একটা জায়গায় হয়তো তারা রয়েছে, ওই যে একটা আছে না, যখন মারা যায় জমজুত নিয়ে যারা কথা আছে না, সেই জিনিসটা তারা প্রাপ্য, তারা ওখানে ভুগছে। সেটাই। তো দাদা আমরা একদমই শেষের দিকে, এবং অবশ্যই। প্রত্যেকটা গেস্টের কাছ থেকে আমি একটা ফিডব্যাকের মতো চাই। তো কে পডকাস্ট তোমার কেমন লাগলো একটু আমাদের যদি বলো। একে ব্রডকাস্ট এক কথায় বলতে খুবই ভালো, জেনুইনিটি আছে। আর প্রথমত তোমাদের ব্যবহার খুব ভালো, থ্যাংক ইউ। যার জন্য আমি আসলাম। আর এইটা কিন্তু কেউ এই তোমরাই প্রথম জানলে, আর কিন্তু কাউকে দিইনি। কারণ তোমাদের ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের যে ব্রডকাস্ট গুলো আছে সেগুলো খুব জেনুইনিটি আছে, মানে শুনে ভালো লাগে যে হ্যাঁ এর মধ্যে কিছু জিস্ট আছে, মানে কিছু বানানো নয়। অনেক চ্যানেল থাকে কিছু অ্যাডিং করা থাকে, কিন্তু ওই জিনিসটা আমি পাইনি, তার জন্য আমি এসেছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদেরও কিছু বলার নেই, আপনারা দেখতে থাকুন, এবং ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমাদের গেস্ট সৌরভ ঘোষ। সৌরভ ঘোষ। সৌরভ ঘোষ। আজকে আমাদের গেস্ট দাদা সৌরভ দা, সৌরভ ঘোষ। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, এবং ক্যামেরার পেছনে কিংসুক সেন। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ সো মাচ।